সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নেটওয়ার্ক 71 এর উদ্যোগে আজকের কবিতা আড্ডা অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আমাদেরকে দেখছেন, শুনছেন এবং আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আজ 23শে জুলাই 2021, শুক্রবার। আজ আমাদের সাথে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন আমাদের অতিথি হিসাবে। তারা একাধারে কবি, কেউ বাচিক শিল্পী এবং বিভিন্ন দেশ থেকে ওনারা অংশগ্রহণ করছেন আমাদের অনুষ্ঠানে। আমরা তাদেরকে শুনবো এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাদেরকে শুনবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন, যেটা আমাদের অনেক বেশি উৎসাহিত করবে। আজকে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন অতিথি হিসাবে, তারা হচ্ছেন প্রথমেই আছেন টরন্টো থেকে কবি অনিরুদ্ধ আলম, ঢাকা থেকে কবি মাহফুজা অনন্যা, কলকাতা থেকে আবৃত্তি শিল্পী শ্যামলী রায়, কানাডার হ্যালিফ্যাক্স থেকে কবি অনুবাদক ফারজানা নাজ শম্পা, পশ্চিমবঙ্গ থেকে কবি মৈত্রী ঘোষ। আমি ঢাকা থেকে ফারজানা ফেরদৌস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি এবং আমি আপনাদের সবাইকে কবিদের সাথে পরিচয় করিয়ে দেব এবং এক এক করে আমরা তাদের কাছে যাব এবং আমরা তাদের মোটামুটি সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সাথে তুলে ধরে তারপরে আমরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি শুনবো। তো আমরা প্রথমে যাচ্ছি আজ কবি অনিরুদ্ধ আলম। ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে খুব ভালো লাগছে যে আমরা আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছি। এখানে কবি আছেন, বাচিক শিল্পী আছেন, উপস্থাপক আছেন, নাট্যশিল্পী আছেন, নাট্যকর্মী আছেন। তো সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। এবং আরেকটা জিনিস ভালো লাগছে, আমরা সকাল সন্ধ্যা এনজয় করছি। আহ আমরা কেউ সকালে আছি, কেউ সন্ধ্যায় আছি। তো আমরা সকাল সন্ধ্যা একটা সুন্দর অনুষ্ঠান সবাইকে নিয়ে উপভোগ করব এবং খুবই ঘরোয়া এবং নিজেদের খুব আন্তরিক পরিবেশে আমরা সেটা শুরু করব। আমি কবি অনিরুদ্ধ আলম আহ উম, কাছে যাওয়ার আগে আমি তার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত একটা বিবরণী আপনাদেরকে তার পরিচিতির জন্য তুলে ধরতে যাচ্ছি। পেশাগত জীবনে তিনি একজন ফ্রিল্যান্স উন্নয়ন কর্মসূচি কনসালটেন্ট এবং উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি এই পর্যন্ত 50টিরও অধিক বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তার প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বই আমি আপনাদেরকে বলছি। কবিতার বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে সোনালী নৈশব্দের হরিণাবলী, প্রেম কি কেবলই পাখি প্রবণ, ভালোবাসা প্রিয়তমেষু। আর কিশোর কবিতা বইগুলোর মধ্যে রয়েছে অনেকটা পথ হাঁটতে হবে ঘুমিয়ে পড়ার আগে, এইসব রাত দিন, সুরের ডাক নামে তার একটা রয়েছে ছড়া কবিতা, তারপর তারপর একটা ছড়া বই, সকলের জন্য পরিবেশ, পরিবেশের জন্য সকলে, ছড়া নাটিকা, অক্টোবর 1971 ঔপন্যাসিকা, পিঁপড়ে সায়েন্স ফিকশন উপন্যাস, অপারেশন কেআলপি 32 সায়েন্স ফিকশন উপন্যাস এবং টিনো অপেক্ষা সায়েন্স ফিকশন। 2302 সালের 1 জানুয়ারি এটি একটি ছোট গল্প, 2 বছরের সেরা বাংলা কিশোর গল্প সম্পাদনা করেছেন এবং আমাদের জন্য বাংলা বানান বিষয়ক আমাদের একটি প্রবন্ধ, বাংলা বানান বিষয়ক প্রবন্ধটির নাম হচ্ছে তোমাদের জন্য বাংলা বানান, আমাদের কালো মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী। এছাড়া এখানে আমি আরেকটু উল্লেখ করতে চাই, আমাদের প্রয়াত কিংবদন্তি নাট্যকার আব্দুল আল মামুন অনিরুদ্ধ আলমের ছোট গল্প দোয়েলের সংসার নাট্যরূপ দিয়েছিলেন এবং তার পরিচালনাতেই এটি বাংলা বিটিভিতে প্রচারিত হয়েছিল, বাংলাদেশ টেলিভিশনে। অনিরুদ্ধ আলম সম্পর্কে আমি আরেকটু বলতে চাই, তিনি আসলে শিক্ষাগত জীবনে বাংলা ভাষা, ইংরেজি সাহিত্য এবং কম্পিউটার প্রযুক্তি বিষয়ে দেশে বিদেশে পড়াশোনা
করেছেন। আহ এই আমরা আপনাদের সামনে অনিরুদ্ধ আলমের খুবই সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি। ওনার ব্যাপক কর্মযোগ্য রয়েছে সাহিত্য অঙ্গনে। এখন আমি ভাইয়ার কাছে চলে আসবো। তো ভাইয়া, আমরা তো মোটামুটি আপনার একটা সংক্ষিপ্ত জীবনী পাঠকদের সামনে তুলে ধরতে পারলাম। উম, আপনি এখন আপনার আমি জানি সব কবিতাই মানুষের খুব প্রিয় থাকে, বিশেষ করে লেখকদের, যিনি সৃষ্টি করেন, স্রষ্টার সব সৃষ্টিই সমান। তারপর আমি খুব অনুরোধ করবো আপনাকে যে আজকে আপনার পছন্দের, আপনার স্বরচিত একটা কবিতা আপনি পাঠ করে আমাদেরকে শোনাবেন। আমি প্রথমেই যারা আজকে অংশগ্রহণ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার আসলে খুব ভালো লাগছে। আজকে আমাদের দিনটা এখানে খুব চমৎকার একটি ঝলমলে দিন, সুন্দর সকাল। আমাদের এখানে গ্রীষ্মকাল চলছে। আমরা এই সময়টুকু আমরা গ্রীষ্মকালটা খুব কম সময়ের জন্য পাই এবং এই সময়টুকু আমরা খুব চেষ্টা করি উপভোগ করার জন্য। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমার একজন প্রিয় কবি মাহফুজা আনন্দ। মাহফুজা আনন্দার কবিতা খুব পছন্দ করি, খুব আমার খুব ভালো লাগে। আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ফারজানা শম্পা, হেলিফ্যাক্স থেকে, শুধু হেলিফ্যাক্স থেকে, যদিও আমরা একই দেশে থাকি কিন্তু অনেক দূরে। হেলিফ্যাক্স অনেক দূরে এখান থেকে, টরন্টো থেকে। উনি একজন সাংবাদিক, অনুবাদক এবং কবি। আহ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন শ্যামলী রায়, উনি একজন আবৃত্তি শিল্পী এবং নাট্যকর্মী। মৈত্রী ঘোষ পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করছেন, উনি একজন কবি। তো ফারজানা ফেরদৌস উপস্থাপনা করছেন। সকল আমার খুব ভালো লাগছে যে এতজন আহ, গুণী ব্যক্তিরা তাদের সাথে আজকে একত্রিত হয়েছে এবং আড্ডা দিচ্ছে। আর কবিতা নিয়ে আসলে আড্ডা দিতে আমার খুব ভালোই লাগে, এটা আমি সবসময় এনজয় করি। তো আমি আর বেশি কথা বলবো না। আমি সবার কবিতা শোনার জন্য খুব অধীর আগ্রহে, সবার কাছ থেকে কবিতা পাঠ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো আমি এই সুযোগে, যেহেতু ফারজানা, সরি, এখানে দুজন ফারজানা আছেন, একজন ফারজানা শম্পা এবং ফারজানা ফেরদৌস। তো আমাদের উপস্থাপিকা ফারজানা ফেরদৌস, উনি আমাকে একটি কবিতা পাঠ করে শোনানোর জন্য বলেছেন। আচ্ছা, আমি আসলে ভালো কবিতা পাঠ করতে পারি না, আমি চেষ্টা করব আমার মতো করে একটু আমার আমার দুটি ছোট কবিতা পাঠ করব। তো আমার প্রথম যে কবিতাটি আহ নাম হলো লাবণ্য। নির্লিপ্ত খড়কুটোর বহিমাতে যে স্বর্ণমুদ্রা ডহর সিন্ধুকের অন্দরে চিরায়ু হয়, সে কি করে বুঝবে জ্যোৎস্না আর অমাবস্যার পার্থক্য? কখনো কি শুনেছ ম্রিয়মান মেঘের আত্মিক মেধারা পুরোহিত বেশে আসন্ন রোদের আগমন জপে ব্যস্ত? কিংবা প্রতিটি আগমনই যেন জ্বরে পুড়ে যাওয়া প্রতীক্ষার শৃঙ্গারের চূড়ান্ত পরিণতি অনুসন্ধান করে? প্রতীক্ষাকে চণ্ডীদাস আর কালের মায়াকে রজকিনী বলে যেই ভাবা, অমনি মনে হলো বহুদিন দুপুরতান্ত্রিক ভাবে দেখিনি জোড়াশালী। পাশে পড়ে থাকলো পৃথিবীর মুখ, পুনর্ভবার পহর, পহরের পুনর্ভবা হৃৎপিণ্ডে লুটোপুটি খেতে থাকে। ঝিঙে বাঁচাটার কোল ঘেঁষে শালিকদের পায়চারি। কাছে যেতেই দেখি ওদের হলুদ ঠ্যাং আরো বেশি লাবণ্যে হয়েছে সুচারু। নদীতে জল আনতে যাওয়া নববধূটার কাঁচা হলুদ রঙের শাড়িটার স্নিগ্ধতাকেও হার মানায় যেন সে লাবণ্য। গোলাপি ফুলের মতো লাবণ্যময় বেলারা শ্বাস নেয় অনাত্মীয় হাওয়ার হাঁপড়ে। দ্বিধান্বিত দূরে কোথাও ঘণ্টা ধ্বনি পাচ্ছে। ছায়ানট বাসি ঘাসদের জানা আছে এমন সময় কিভাবে গুচ্ছ শ্যামল তীব্রতাকে নজরদারি করতে হয়। কচ্ছপরা এর মধ্যে নির্ভরযোগ্য সংকেত পেয়ে গেছে। জলধির তীর ঘেঁষে ডিম পেড়ে যায় ঝাঁকে ঝাঁকে। আচ্ছা, আমি কি আর একটা কবিতা পড়বো যদি অনুমতি পাই? অবশ্যই, অবশ্যই ভাইয়া, আরেকটা কবিতা তো অবশ্যই শুনবো। আমার এই কবিতাটার নাম হলো ঋষিত্ব।
একটু আমি বের করে নিই। আচ্ছা, সক্রিয় দরবেশের ঝুলির এক কোণে পড়ে থাকা রুটির অস্তিত্ব ক্ষীয়মান হতে হতে বটের দয়াদ্র ছায়া ক্ষীণধার বধ্যভূমি। একটি আংটির অভিনয়ে কেটে গেল পাহাড়ে ঘর বাঁধার আকাঙ্ক্ষাময় দিনগুলো। কালো কালির স্বাক্ষর থেকে আধেক অক্ষর খোয়া গেলে খরার জমিতে ফসলহীনতা নাও দেখা দিতে পারে। ঈগলের নখে ক্ষতবিক্ষত হওয়ার চেয়ে কিছু রোদ ভেবেছিল চলন বিলের ধারে বসে বড়শি পেতে মাছ ধরা অনেক ভালো। পরিণতিতে প্রতিশোধের স্পৃহায় আহত হলো মাছরা। ঋষি দুর্বাসার শিষ্যত্ব গ্রহণ করে বর চাইল যেন তারা কোনো একদিন ঈগলের ঠোঁট হতে পারে। তারপর ঠুকরে খণ্ড বিখণ্ড করে খাবে উচ্ছৃঙ্খল রোদের নির্ঘুম হিংস্রতা। নিহত নির্ঝুম কুহকে স্রোতস্বিনী জ্যোৎস্নার ঐকান্তিক তীরে নিরুত্তর জনপদ মুন্ডহীন বন গরুর প্রশান্তিতে জাগ্রত। তারুকি ধীমান উন্নাসিকতা আজব জিরাফের গ্রীবার মতো ঝুঁকে পড়ে আমার ব্যক্তিগত বাগানে আত্মমগ্নের ফলাফলে হানা দেয়। চোখের মণিতে রাখা কর্ণজ শুশ্রূষা মাকড়সার জাল হয়ে নিশীথ সূর্যের উপাসনালয় ঘুরে আসে। মুমূর্ষু মুখরের বড় পছন্দ বলিষ্ঠ মুঠির হস্তক্ষেপ। মানস সরোবর থেকে উড়ে আসা অপ্সরার মোহে চাঁদনি রাতগুলো কেটেছে বিনিদ্র। কবে, কোথায়? প্রথম নীল নীল চুলের মায়াবিনীরা অপরাজিতার সৌষ্ঠবে সোনালি আলোর তাঁতে বুনেছিল গৃহহীন আকাশ। নির্জনতার দেহালহীন দ্রষ্টব্য জুড়ে দক্ষিণা দহে তান্ত্রিক কুমির বেড়াতে এলে এক একটা যান্ত্রিক শেয়াল বনে পাঠশালা খুলে বসে। ধন্যবাদ। ধন্যবাদ অনিরুদ্ধ আলম ভাইয়া, খুবই ভালো লাগলো। আমি যদি ভাইয়ার কবিতা সম্পর্কে এক এক করে অন্যান্য অতিথিদের কাছ থেকে যদি কিছু শুনতে চাই, তো প্রথম যদি, যেহেতু ভাইয়া বললেন যে মাহফুজ অনন্যা ভাইয়ার খুব পছন্দের একজন কবি, তো আমি চাইবো যে মাহফুজা অনন্যা কিছু বলুক যে কবিতাটা কেমন লেগেছে। শুভ সন্ধ্যা, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এই নেটওয়ার্ক ৭১-এর এই কবিতা আড্ডায় আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কবি অনিরুদ্ধ আলমকে, যিনি আমাকে এই কবিতার আসরে আসার সুযোগ দিয়েছেন। আর উনার কবিতা আমি ফেসবুকে পড়েছি, বই কিনে পড়ার সৌভাগ্য হয়নি, কারণ পরিচয় হয়তো বছর খানেক হবে। সেক্ষেত্রে তার করোনা পরিস্থিতিতে মানে বইমেলায় সেরকম সুবিধা করে যেতেও পারিনি, সংগ্রহ করা হয়নি। আমি ফেসবুকে সবসময় উনার কবিতা পড়ি। উনার কবিতার মধ্যে একটা আলাদা মোহগ্রস্ততা আছে যেটা আমাকে খুব টানে, ভালো লাগে। উনার কবিতায় কিছু মিথ বা আমাদের দেশজ কিছু ভাবমূর্তি পাওয়া যায়, যেটা অন্য সবার কবিতায় খুব একটা বিরল মনে হয়। তো আমি খুব বেশি কিছু বলবো না, এক কথায় আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিয়মিত পাঠক ওনার পড়ি। ধন্যবাদ। এরপর ফারজানা নাজ শম্পা, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে অনিরুদ্ধ ভাইয়ের কবিতা আপনার কেমন লাগলো সে সম্পর্কে আপনি যদি কিছু আমাদেরকে বলেন। ধন্যবাদ ফারজানা ফেরদৌস। সুন্দর এই আয়োজন আজকের, মানে সবাইকে পাচ্ছি অন্তর্জালে, এটা ভালো লাগছে। আসলে আমার লেখালেখির জগতে মানে সবচেয়ে বড় অনুপ্রেরণা, উনি আমার একদম শিক্ষক সমতুল্য অনিরুদ্ধ ভাই। যেটুকু আমি লেখার চেষ্টা করি বা সাহিত্যকে ভালোবাসার জায়গা থেকেই বলছি, ওনার কবিতাকে আসলে আমি ব্যাখ্যা দেওয়াটা একটু অধ্যত্ত মনে করি, কোনো মূল্যায়ন করাটা। তাও বলি আজকের কবিতা দুটি অসাধারণ, এবং ওনার কবিতায়, ভাইয়ের কবিতায় সবসময় একটা চিত্রকল্প থাকে। সেটা প্রকৃতি হতে পারে, প্রেম হতে পারে, বিরহ হতে পারে, কিন্তু চিত্রকল্পের সাথে ওনার
সবসময় আমি যেটুকু অনুভব করি, উপলব্ধি করি, ওনার একটি মানে একটা স্বকীয়তা আছে। স্বকীয়তাটা অন্যরকম। যেমন আজ গতকাল ওনার একটি কবিতা আমি মানে পড়লাম, মানে জাস্ট উনি বললেন যে এটা প্রকৃতি থেকে লেখা, এবং গতকালের প্রকৃতিকে উনি অনুভব করে লিখেছেন। কিন্তু ওনার উপমা এবং শব্দচয়ন অসাধারণ। এবং কবিতায় যখন উনি ছায়ানটবাসী একটা 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 উপমায় কিন্তু অনন্য হয়েছে, ছায়ানটবাসী বলে উদাহরণ দিয়েছেন। এই একটা শব্দ অনেক কথা বলে, আসলে অনেক শব্দ বলে। এবং দ্বিতীয় কবিতাটিতে ঋষিত্বের কথা যে বলেছেন, উনি স্বকীয় দরবেশের কথা বলেছেন। আমাদের সকলের মনের মধ্যে মানুষ, আমরা মানুষ যারা, আমরা সবাই মানুষ, যার আমাদের মানুষদের মনের মধ্যে একটি কাঙ্ক্ষিত একটা সন্ন্যাস থাকে। সেই কাঙ্ক্ষিত সন্ন্যাসের রূপকটা উনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। দুটি কবিতাই অনন্য, কবিতার শব্দচয়ন তো অসাধারণ। তো উনি আমার, আসলে বললাম না, সাহিত্যের শিক্ষাগুরু, তাই ওনাকে নিয়ে কিছু বলতে আমি খুব ঔদ্ধত্য, সেটাকে ঔদ্ধত্য মনে করি। অসাধারণ দুটি কবিতা, এক কথায়। ধন্যবাদ। ধন্যবাদ। খুব সুন্দর বললেন আপনি। সত্যি এটা একেবারে স্বীকার করতেই হয় যে ভাইয়ার লেখাটা সত্যি সত্যি ব্যতিক্রম। এবং আমি মনে করি যে উপস্থাপনার যে ব্যতিক্রম, যে ব্যাপারটা ভাইয়ার সব সময় থাকে, এটাই ওনাকে অনন্য করেছে এবং অন্য সবার থেকে স্বাতন্ত্র্য করে তুলেছে। আমি এখন ভাইয়ার কবিতার উপরই একটু শ্যামলী রায় দিদির কাছে যাব। তো শ্যামলী রায় দিদি, তোমার কেমন লাগলো ভাইয়ার কবিতা? তুমি যদি একটু সংক্ষেপে বলো, তাহলে আমি বাকি সবার মতামত নিয়ে আবার অনুষ্ঠানে ফিরে হ্যাঁ, আসবো। ধন্যবাদ ফারজানা। খুব ছোট্ট করেই বলছি, যেটা শম্পাও বলল যে এই আজকে যে কবিতা দুটো পড়েছে সেটা তো অসাধারণ বলে নয়, সব লেখার মধ্যেই একেবারে একটা স্বতন্ত্রতা আছে ব্যতিক্রম অনিরুদ্ধের। ভূমির উপস্থাপনা। একেবারে একেবারে ভীষণ, আর এত স্ট্রং লেখা, শব্দচয়ন, মানে বলার কথা না, মানে আমি কোনো ভাষাই নেই বলার। আর বললাম যে একদম স্বতন্ত্র, একদম ডিফারেন্ট, ভীষণ স্ট্রং, আর ভীষণ ভালো লাগে। একটা অন্যরকম একটা সুগন্ধ, মানে একটা অন্যরকম স্বাদ পাই, ভীষণ ভালো লাগে, মানে সবার থেকে একদম অন্যরকম। তো মৈত্রীয় ঘোষ দিদি, তুমি একটু যদি বলতে আমাদেরকে, তাহলে আমরা আবার একটু শুনে নিতাম তোমার কাছ থেকে। ছোট্ট করে তুমি একটু একদম বলো। একদম। শুভ সন্ধ্যা। আগে সবাইকে আমি আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আন্তর্জাল বৈঠকের জন্য। এই যে কবিতা কথা, কথকথা চলছে, আমি যে এখানে অংশগ্রহণ করতে পেরেছি সে কারণে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। মানে অন্তর থেকে একটা আনন্দে আপ্লুত আমি, এবং সেটার জন্য সব থেকে বড় যে মানে আমার ভালো লাগছে সেটা বলতে, এবং সেটা বলতে একদমই উল্লেখ করতে আমি একটুই দ্বিধাবোধ করছি না, সেটা হচ্ছে দাদা অনিরুদ্ধ দা, কবি। আমার সঙ্গে এই খুব অল্প দিনের সঙ্গে ওনার পরিচয়, কিন্তু মানুষ একদম অদ্ভুত, অন্যরকম প্রাণ খোলা মানুষ। এবং তিনি যেমন মানুষ তেমন লেখার মধ্যেও তার একটা অদ্ভুত স্বাতন্ত্রতা রয়েছে, সেটা আমি দেখতে পাই। এবং লেখার মধ্যে এর আগেও পড়েছি ওনার লেখা আমি। আজকেও উনি যে দুটি কবিতা আবৃত্তি করলেন, আমি শুনলাম, পাঠ করলেন, এবং খুবই ভালো লেগেছে আমার। আর এবং সব থেকে বেশি বড় কথা যে ফারজানা দি, মানে শম্পাদি আর কি, উনি বললেন, শ্যামলী দি বললেন, অনন্যা বলেছে, সবাই বলেছে কবিতা সম্পর্কে তার। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, সবাই যে কথাটা বলেছে আমিও সেটাই বলছি, যে আলাদা একটা স্বাতন্ত্রতা রয়েছে দাদার লেখার মধ্যে, যেটা প্রকৃতি নিয়ে লিখুক আর যা নিয়ে লিখুক না কেন, দাদার লেখার একটা অদ্ভুত স্ট্রং ব্যাপার যেটা রয়েছে, সেটা আমাদেরকে সত্যি আকৃষ্ট করে। সুতরাং আরো আশাই থাকছি দাদার কবিতা আবার শুনবো, সেই আশাতে অপেক্ষায় আছি। ধন্যবাদ দিদি। তো আমরা এখন দ্বিতীয় চলে আসছি মাহফুজা অনন্যা আপনার কাছে। আপনি ভালো আছেন নিশ্চয়ই? তো আপনার কাছে আসার আগে আমরা একটু আপনার সংক্ষিপ্ত পরিচিতি দর্শকদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মাহফুজা অনন্যা এই মুহূর্তে খুবই পরিচিত একটা নাম। বিভিন্ন স্বাদের উপস্থাপনা এবং বৈচিত্র্যময় চিত্রকল্পের ব্যবহার তার কবিতার মূল বৈশিষ্ট্য। তার কবিতায় অসাধারণ জীবনবোধের মধ্যে দিয়ে বাস্তব জীবনের দুঃখতা ও সমস্যাগুলি নান্দনিক পরিভাষায় ফুটে ওঠে। সমসাময়িক জীবন দর্শন এবং স্বদেশ মাহফুজা অনন্যার কবিতার মুখ্য আলোচ্য বিষয়। ব্যক্তি ও স্বদেশ প্রেম তার কাব্যে একাকার। স্বতন্ত্র স্বরের কারণে তার কবিতাগুলো সকলের চাইতে আলাদা অবস্থানে রয়েছে। মাহফুজা অনন্যার প্রথম কাব্যগ্রন্থ সোনালী অশোক, যেটা 2019-এ
প্রকাশিত হয়। দ্বিতীয় বই কর্মাট্য নগরের কামিজ ব্যাপক সাড়া ফেলে বোদ্ধা পাঠকদের মধ্যে। তৃতীয় কাব্যগ্রন্থ এবং নাভির কান্না, সেটা 2020 সালে ব্যক্তি তথা সমগ্র মানব জীবনের অন্তর্গত বেদনা, আনন্দ, গভীর সংবেদন এই বইয়ের মূল উপজীব্য। এবং চতুর্থ কবিতার বই আশি দোড়ার চুম্বন প্রকাশিত হয় 2021-এর বইমেলায়। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে মাহফুজা অনন্যা সম্পর্কে একটু জেনে নিলাম। তো আমরা এখন কবির কাছে সরাসরি চলে আসছি। তো ওই একই ব্যাপার, যেহেতু তুমি কবি, তুমি লিখো, তোমার কাছে আমাদের চাওয়া সেই একটাই যে তুমি তোমার স্বরচিত একটা কবিতা আমাদেরকে পড়ে শোনাবে। ধন্যবাদ আমাকে আমার লেখা কবিতা পাঠ করে শোনানোর সুযোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে যারা আমার সাথে আছেন অনেক গুণী ব্যক্তি, জনাব অনিরুদ্ধ আলম, ফারজানা নাজ শম্পা, শ্যামলী রায়, মৈত্রেয়ী ঘোষ এবং উপস্থাপিকা ফারজানা ফেরদৌস, সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। এবং এই অনুষ্ঠানটি যারা লাইভে দেখছেন তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা। আশা করি আমাদের সাথেই থাকবেন পুরো অনুষ্ঠান, যতক্ষণ অনুষ্ঠান চলবে। আমি এখন যে কবিতাটি পড়ব তা হচ্ছে আশি দোড়া চুম্বন বই থেকে। কবিতাটির নাম হচ্ছে গায়ক পাখি। তোমার নিঃশ্বাস পাওয়ার জন্য একটি নলখাগড়ার বাঁশি হয়ে আছি, বহুদিন তাতে সুর তোলনি হে গায়ক পাখি। বহুদিন তোমার ঠোঁটের স্পর্শ নেই বাঁশিটিতে। মহামারী করোনাকাল ফিরিয়ে দিয়েছে যার যার মাতৃগর্ভ। আলোহীন জরায়ুর ভেতর কাটছে কোয়ারেন্টাইন জীবন। সময়ের দ্রাবক যদি তোমার সময় হয়, আমাকে দ্রবীভূত করো, অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু কার্যকর করার মতো আচমকা মৃত্যুদণ্ড দাও। চুম্বনহীন পৃথিবীতে মৃত্যুর জন্য এর চেয়ে আর কিভাবে প্রস্তুত হতে পারি? ধন্যবাদ। একটি কবিতা শেষ হলো। তুমি আমাদেরকে আরেকটি কবিতা পড়ে শোনাতে পারো, আমরা তোমার আরেকটি কবিতা শুনি। তারপর আমি কয়েকটা বন্ধুদের কিছু মন্তব্য পড়ে শোনাবো, তারপর আমি অন্য কবির কাছে আসবো। ধন্যবাদ আমার আরো একটি কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ফারজানা ফেরদৌস। এখন যে কবিতা, আরো অনেক কবিতা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে থাকি, কিন্তু সময় স্বল্পতার কারণে ওই একটু একটু যা আর কি আমরা শুনি, আসলে আমাদের শোনার আগ্রহটা তখন আরো বেশি বেড়ে যায়। তো তুমি শুরু করো। ধন্যবাদ। এখন যে কবিতাটি পড়বো, কবিতাটির নাম হচ্ছে লবণখনি শেখে না নুনের গান। 33 থেকে 35 সপ্তাহের শিশু যেভাবে মায়ের গর্ভরসে ভাঁজ হয়ে থাকে অসিপিটো অ্যান্টেরিয়র পজিশনে, আমরা সেভাবে ঘুমিয়ে আছি। কিছু অনাসৃষ্টি পৃথিবীকে ইচ্ছের বিপরীতে চলতে বাধ্য করে, তবু সকল অনাসৃষ্টি বুকে পিঠে শুয়ে পৃথিবী হাঁটে প্রতিস্রোতে। এই সব স্রোত প্রতিস্রোত জীবন জাহাজ কখনো কখনো একদিকে কাত হয়ে ডুবে যায়। পানির চেয়ে ভাসমান জাহাজের ওজন বেশি হলে ডুবে যাওয়াই স্বাভাবিক। এরকম অনেক বৈজ্ঞানিক কিংবা গাণিতিক সংজ্ঞা আমরা মনের শেলফে সাজিয়ে রাখি, কিন্তু মনুষ্য জীবন এবং তার নৈতিকতার সংজ্ঞা কখনো নেড়েচেড়ে দেখি না। যেমন লবণখনি শেখে না নুনের গান, আমাদের চোখ থেকে সরে না ঘোর। আমরা ঘুমিয়েই যাচ্ছি অনন্তকাল মায়ের গর্ভরসে অসিপিটো অ্যান্টেরিয়র পজিশনে। ধন্যবাদ। কবিতা শেষ হলো। কবি মাহফুজা অনন্যা, খুব ভালো লাগলো আপনার কবিতা, অনেক মনোযোগ দিয়ে আমরা সবাই মুগ্ধ হলাম, শুনলাম। তো এখন আমি কিছু বন্ধুদের, আমাদের সাথে যারা আছেন তাদের কিছু মন্তব্য পড়ে নিচ্ছি। প্রথমেই যেটা রেজা রহমান, তিনি দেখতে পাচ্ছেন যত সম্ভব আমাদের লিঙ্কের প্রবলেমের জন্য। তারপরে অসীম চক্রবর্তী, তিনি লিখেছেন অনিরুদ্ধ আলমের কবিতা পড়ি, খুব সুন্দর করে তুলে দেন সমাজের ছবি।
তারপরে আছেন তাসাদ্দুক হোসেন, অনবদ্য কবিতা, অমেয় শব্দের মায়াময় উচ্চারণ। তিনি আবার লিখছেন, যুক্ত হলাম তাসাদ্দুক হোসেন, ময়মনসিংহ বাংলাদেশ থেকে। গাফফার মাহমুদ লিখেছেন, সবাইকে ঈদ উত্তের শুভেচ্ছা। তাসাদুক আলম আবার লিখছেন, অনিরুদ্ধ আলম আলমের ছড়া শুনতে চাই। আচ্ছা, তিনি আবার লিখছেন, পাঁচের মধ্যে এক, বাহ। তারপর আবার লিখছেন অনিরুদ্ধ আলম, দারুণ লিখেন, মনোমুগ্ধকর সঞ্চালনা। অসীম চক্রবর্তী লিখছেন, সঞ্চালনা সুন্দর। আফরোজা নীলা লিখছেন, আপনাদের চমৎকার একটা লাইভ অনুষ্ঠান দেখলাম, সব বন্ধুদের অনেক শ্রদ্ধা ভালোবাসা। অসীম চক্রবর্তী লিখছেন, সবাইকে আমার শুভেচ্ছা। মিস্টার আব্দুর রাজ্জাক লিখছেন, থ্যাংকস টু অল। অরিজিৎ ঘোষ লিখছেন, অতুলনীয় মৈত্রী। তারপর আছে অরিজিৎ ঘোষ আবার লিখছেন যে খুব সুন্দর। মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি লিখছেন, খুব সুন্দর আয়োজন, সকল গুণীজনের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এই মোটামুটি। অরুণ হালদার লিখছেন, খুব সুন্দর বলছো সবাই। এই হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত মন্তব্যগুলো। তো মাহফুজা অনন্যার কবিতা আমরা সবাই শুনতে পেলাম। এখন আমি চলে যাচ্ছি শ্যামলী রায়। আমি দিদির কাছে যাচ্ছি। তিনি একজন আবৃত্তি শিল্পী, ইতিমধ্যে তার করা আবৃত্তি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কলকাতায় থাকেন তিনি। তিনি একজন দক্ষ নাট্যকর্মীও বটে। আমরা তার কাছ থেকে তার পছন্দের একটি আবৃত্তি শুনবো। ধন্যবাদ ফারজানা। শ্যামলী রায় ধন্যবাদ দিদি। ফারজানা। প্রথমেই ধন্যবাদ দিদি। নেটওয়ার্ক 71 এবং কবি ভাই অনিরুদ্ধকে জানাই আমার কৃতজ্ঞতা, আজকে আমাকে এখানে বলার কিছু সুযোগ দেবার জন্য। আর উপস্থিত সকল গুণী শিল্পী যারা রয়েছে তাদেরকেও আমার শুভেচ্ছা এবং শ্রোতা বন্ধুদের শুভকামনা জানিয়ে আমি ছোট ছোট কবিতা বলবো। প্রথম নিবেদনে আছেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণের। উনি এটা পার্সোনালি আমাকে পাঠিয়েছিলেন পাঠ করবার জন্য। ঘুমাতে যাওয়ার আগে জানলার পর্দা টেনে দিয়ে ঘরটাকে অন্ধকার করতে গিয়ে আমার চোখ পড়ল কোটি কোটি লক্ষ লক্ষ জবা কুসুমের মতো লাল সূর্যটার উপর। ঘুমোতে যাওয়ার আগে জানলার পর্দা টেনে দিয়ে ঘরটাকে অন্ধকার করতে গিয়ে আমার চোখ পড়ল কোটি কোটি লক্ষ লক্ষ জবা কুসুমের মতো লাল সূর্যটার উপর। আমি সূর্যকে বললাম, ডুবে যাওয়ার আগে আমার কপালে একটা চুমু দাও না সোনা। ভেবেছিলাম সূর্য কি আমার কথা শুনবে। সর্বপাপঘ্ন সূর্য কি বাংলা ভাষা জানে? তার কত রকমের কাজ আছে আকাশে, আমার কাছে সে আসবে কেমন করে? কিন্তু কি আশ্চর্য, সে আমার কথা শুনল। একটি দীর্ঘ চুম্বনে সে ধন্য করলো আমাকে। আর জীবনের প্রথম চুম্বন গ্রহণের লজ্জায় আমি তখন একটা লাল সূর্য হয়ে গেলাম। সূর্যের সঙ্গে আমার প্রেমের গল্পটা এরকম। ধন্যবাদ। আমার দ্বিতীয় নিবেদন আমার খুব প্রিয় একটি কবিতা। যেহেতু এখন এখানে শ্রাবণ মাস, বৃষ্টি হচ্ছে, তাই কবি অমিতাভ দাশগুপ্তের একটি লেখা পড়ছি। বৃষ্টি পড়ছে, চলো রাস্তায় নামি। তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি? অর্গলহীন আনন্দে ঝরে জল, অবলা শ্রাবণ জানে না নিপুণ ছল। আকাশের ডালে নাড়া লেগে এত ফুল, ভরে যাবে বুক ভিনদেশি সৌরভে। আগুন নেভাতে তারই কাছে যেতে হবে। ভিজে কাক হয়ে চলো যাই ময়দানে,
ভিজে কাক হয়ে চলো যাই ময়দানে, মুথা ঘাসেদের স্মরণীয় আহ্বানে। বৃষ্টি পড়ছে, চলো রাস্তায় নামি, তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি? ধন্যবাদ। ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো। সাবলীল, তোমাকে আসলে কিছু বলার নেই। এত সুন্দর তোমার আবৃত্তি, এত ভালো লাগলো, এত মনোমুগ্ধকর আবৃত্তি, সত্যি কিছুক্ষণের জন্য মনে হয় যে আমরা সবাই হারিয়ে গেলাম। আমার সাথে অবশ্যই সবাই একমত হবে। তো দিদির আবৃত্তি সম্পর্কে যদি অনিরুদ্ধদা কিছু বলতে চান, তাহলে অনিরুদ্ধদা কি কিছু মন্তব্য করবেন? আহ, আমি প্রথমেই মাহফুজা অনন্যার কবিতা সময় হ্যাঁ, কিছু আমি বলতে সেখানে চাই। আসতাম, হ্যাঁ, সেখানে হ্যাঁ, আমি আসতাম, আচ্ছা, অবশ্যই আসতাম আমি সেখানে, কারণ আমি মাহফুজা একটু আনন্দাকে আমি হ্যাঁ, আরেকটা প্রশ্ন করার ছিল। তো সেই আচ্ছা, প্রশ্নটা করে তারপরে আমি মাহফুজা আনন্দার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। সেই জন্যই আসলে ওই মানে ওই বিরতিটা আমি দিয়েছি মাহফুজা আনন্দাকে। আচ্ছা। তো আমি যেহেতু সুযোগ পেলাম কথা বলার, আমাকে সুযোগ করে দিয়েছেন উপস্থাপিকা ফারজানা ফারজানা ফেরদৌস। তো আমি শ্যামলী রায়, আবৃত্তি শিল্পী, এবং মাহফুজা রহমান দুজনকে আমি দুজনেরই কবিতা পাঠ সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই, এবং এই লোভনীয় মানে সুযোগটা আমি আসলে হাতছাড়া করতে চাচ্ছি না। তো মাহফুজা অনন্যা, আমি আগে বলেছি যে মাহফুজা অনন্যার কবিতা আমার খুব ভালো লাগে। তো উনি আজকে একটা কবিতা পাঠ করলেন, গায়ক পাখি সম্ভবত কবিতাটির নাম। তো ওখানে কিছু চিত্রকল্প উনি ব্যবহার করেছেন, যেমন আহ আমি যতদূর মনে করতে পারছি সেটা হলো নল খাগড়ার বাঁশি হয়ে আছি। অসাধারণ। আসলে আমরা তো এই যান্ত্রিক জীবনে আমাদের প্রকৃতিকে ভুলে যাচ্ছি, প্রকৃতির কাছাকাছি থাকতে পারছি না। এবং যান্ত্রিক এই মানে এই ডিজিটাল যুগে, হ্যাঁ, আমরা আসলে শহর কেন্দ্রিক জীবনটা আমরা এত আহ, মানে ব্যস্ত থাকি সরকারি শহর কেন্দ্রিক জীবনে, তারপরে আবার আমরা এই মানে ডিজিটাল মাধ্যমগুলো নিয়ে এত ব্যস্ত থাকি যে আসলে প্রকৃতিকে ওভাবে উপলব্ধি করার সুযোগও হয় না। তো মাহফুজা অনন্যার মতো যারা কবিতা লিখছেন প্রকৃতিকে নিয়ে, বা বাংলার ঐতিহ্যকে নিয়ে, তারা আমাদের এই মানে এই চমৎকার আহ মানে প্রকৃতিকে, দেশকে, আমাদের ঐতিহ্যকে মনে করিয়ে দেন। আহ তারপরে শুধু তাই না, মাহফুজা অনন্যার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে। উনি যেমন ওনার কবিতা যে কবিতায় যেরকম প্রকৃতি আসে, সেরকম আসে দেশপ্রেম, সেরকম আসে সমসাময়িক জীবনের জীবন যন্ত্রণা। যেমন উনি এক জায়গায় একটা চিত্রকল্প ইউজ করেছেন, আলোহীন জরায়ু। আসলে এই করোনার সময় আমরা খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে, যে চ্যালেঞ্জ গুলো মানব জাতি কখনোই এর আগে ফেস করেনি, মুখোমুখি হয়নি। তো আহ সময়কে মাহফুজা অনন্যা দ্রাবক হিসাবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে সময়ের জন্য আমাকে দ্রবীভূত করে। তো উনি চুম্বনহীন আহ পৃথিবীর কথা বলেছেন। উনি বলেছেন আহ লবণ খনির লবণ খনির জিনিসটা এরকম, আমি ঠিক মনে করতে পারছি না সম্ভবত। লবণ খনি জানে না নুনের গান সম্ভবত। তো তো এইসব চমৎকার চিত্রকল্পের যে চমৎকার ব্যবহার, স্বাচ্ছন্দ্য ব্যবহার আমাকে আসলে রীতিমতো মুগ্ধ করেছে। আর শ্যামলী রায়ের আবৃত্তি তো বরাবরই চমৎকার। আমি ওনার কবিতার আবৃত্তির ভীষণ ভক্ত। এবং উনি নির্মলেন্দু গুণের একটি চমৎকার কবিতা আবৃত্তি করেছেন, এবং আমি যতদূর জানি ওনার নির্মলেন্দু গুণের করা একটি কবিতা আবৃত্তি প্রচন্ড মানে মানে জনপ্রিয়তা পেয়েছে। তো ওনাকে ধন্যবাদ। উনি নিবন্ধ গুণের একটি চমৎকার কবিতা আবৃত্তি করেছেন, এবং ওনার আবৃত্তি খুব সুন্দর, খুবই চমৎকার। এবং ওনার আবৃত্তির মধ্যে একটা পরিণতি বোধ আমি মানে লক্ষ্য করি, যে আবেগকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখে কিভাবে শব্দগুলোকে নিজের মতো করে উপস্থাপন করা যায়, সেটা শ্যামলী রায়ের আবৃত্তি থেকে আবার সহজে উপলব্ধি করা যায়। তো আমি আম, অপেক্ষা করছি মৈত্রী ঘোষের কবিতার জন্য এবং ফারজানা সম্পার কবিতার জন্য। আহ পরবর্তীতে যদি উপস্থাপিকা আমাকে সুযোগ দেয় কিছু কথা বলার জন্য, তখন আবার বলবো। আহ ধন্যবাদ অনিরুদ্ধ ভাই। আমি এখন ফারজানা শম্পা আপনার কাছে আসতে চাচ্ছিলাম। আমি প্রথমে আপনার একটি সংক্ষিপ্ত পরিচয় দর্শকদেরকে তুলে ধরতে চাচ্ছি, এবং সেই সংক্ষিপ্ত পরিচয়ের পরে আমি অবশ্যই আপনার কবিতায় আসবো। কিন্তু
তার আগে আমি অবশ্যই আমাদের যে দুজন ছিলেন, শ্যামলী রায় এবং অনন্যা, আপনি তাদের কবিতা সম্পর্কে কিছু মন্তব্য করে তারপর আপনি আপনার কবিতাটা পাঠ করবেন। আমি এখন আপনার স্বরচিত কবিতা পড়ে শোনাবেন। আমি এখন একটি সংক্ষিপ্ত পরিচয়ে যাচ্ছি। ফারজানা নাজ শম্পা, তিনি অত্যন্ত গুণী ব্যক্তি, একজন কবি, অনুবাদক এবং প্রাবন্ধিক। তিনি কানাডার টরন্টো ভিত্তিক ক্যানাডিয়ান অনলাইন বাংলা পত্রিকা CVN24 এর সাথে উপদেষ্টা হিসেবে জড়িত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে নোরাড ফেলোশিপ নিয়ে জেন্ডার ও উন্নয়ন বিষয়ে এমফিল ডিগ্রি সমাপ্ত করেছেন। তার প্রকাশিত বহুল সমাদৃত বইটি হলো জেন্ডার শব্দকোষ। জার্মানির একটি প্রকাশনা সংস্থা VDM থেকে তার লেখা বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। বর্তমানে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর উত্তর আমেরিকার পাতায় একজন সংবাদ প্রতিনিধি এবং ফিচার রাইটার হিসেবে তিনি কাজ করছেন। আমরা সংক্ষিপ্ত একটা পরিচয়ের মধ্যে গেলাম। তো আমি আসছি ফারজানা নাজ শম্পা। আপনি যদি প্রথমে, অবশ্যই আপনার স্বরচিত কবিতা আমরা শুনবো, তার আগে কবি অনন্যা এবং আমাদের দিদি যে কবিতা আবৃত্তি করলেন সেই সম্পর্কে আপনি একটু আলোকপাত করে তারপর আপনি আপনার স্বরচিত কবিতায় আমাদেরকে পড়ে শোনাবেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফারজানাকে সুন্দর সঞ্চালনা এবং আপনার প্রকাশের জন্য। মাহফুজার খুব মানে অসাধারণ দুটি কবিতা মানে শোনার সুযোগ হলো আজকে, এবং দুটি কবিতায় হৃদয় ছুঁয়ে গেছে। উনি একেবারে জীবন থেকে কবিতা লেখেন, আমার মনে হয় একেবারে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা, এখন আমরা করোনার অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই, সেটাকে উনি রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। খুব সুন্দর রূপকের বিন্যাস ওনার, এটা মনে হয়। আর ওনার যে কবিতাটা, দ্বিতীয় কবিতাটা বারবার আমার হৃদয়ে মানে দোলা দিচ্ছে, সেটা বলবো যে লবণ খুনির কথা উনি বলেছেন। মায়ের গর্ভে সন্তান যে যে অবস্থানে থাকে, এটা উনি খুব সুন্দরভাবে তুলনা করছেন বিশ্বের সাথে। ওনার এই তুলনাটা খুব ভালো লেগেছে আমার, তুলনার দিকটি। এবং উনি উনি যে নীতিবোধের কথা বলেছেন, নীতিবোধটা হারিয়ে যাচ্ছে এবং আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়েই যাচ্ছি। আমরা অনেক অনেক বিভিন্ন বাস্তবতায় সমাজের অসঙ্গতির দিকগুলো কিন্তু ওনার এই কথার মাধ্যমে ফুটে উঠেছে। তাই এটি একটি স্বয়ং সম্পূর্ণ কবিতা, জীবনধর্মী কবিতা আমি মনে করি। এবং সবসময় কবিতা পড়ি, ওনার পাঠ করি, ফেসবুকের মাধ্যমেই করি, এবং ভালো লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। এবং দিদি আবৃত্তি শিল্পী দিদি শ্যামলী রায়, উনি তো খুব সুন্দরভাবে, মানে সুন্দর বলে মনে হয় ছোট করে বলা হয়, দিদিরা মানে হৃদয়ে ওনার এই প্রক্ষেপণটা আমার কাছে মনে হয়েছে যে মানে একেবারে ছুঁয়ে গেল, ঘটনাটা আমার চোখের সামনে ঘটে যাচ্ছে এরকম ভাবে উনি মুহূর্তের মধ্যে একটি চিত্রকল্প তৈরি হয়ে গেল চোখের উপর, হৃদয়ের ইয়েতে আসে। এবং উনি যখন সূর্যকে চুম্বনের কথাটা বললেন, আমরা যে আমার কাছে মনে হচ্ছিল যে একটি অনেক দিনের, আমরা অনেক ভালোবাসার প্রকাশ অনেক সময় দেখাই না, সেই ভালোবাসার প্রকাশের জন্য যে হতাশার চিত্র জীবনে, অনেক ভালোবাসা সবসময় যে মানুষের প্রেমের তো অনেকগুলো প্রকাশ থাকে, সেই প্রকাশের একটা একটা সুন্দর অবয়ব ফুটে উঠছিল, যেন না বলা কথা, অনেক একটা বিরহের অবয়ব, একটা অপ্রাপ্তির অবয়ব, বিশ্বভরা যে হতাশার অবয়ব, সেই অবয়বটা যেন ফুটে উঠছিল ওনার শ্রুতিমধুর কণ্ঠে আর কি। আর দ্বিতীয় কবিতাটাও খুব সুন্দর, তোমার শার্টকে, মানে এটা আমার খুব ভালো লাগছিল। দিদিকে শুভেচ্ছা, শুভকামনা এত সুন্দর উপস্থাপনার জন্য। আমি তো আসলে মূলত আমি বললাম আমি শ্রোতা, খুব ভালো শ্রোতা। আমি সবসময় বলি আপনারা সাংবাদিকতা করি, সাংবাদিকতার সাথে আসা জড়িত আছে অনেক দিন ধরে, 2000 সাল থেকে আমি সাংবাদিকতা করছি। বাংলাদেশে যখন ছিলাম দ্য ইন্ডিপেন্ডেন্টে সাংবাদিকতা করতাম, এবং পরবর্তীতে এখানে এসে CBN এর মাধ্যমে ক্যানাডিয়ান বাংলাদেশি নিউজের সাথে সম্পৃক্ত হয়েছি, দীর্ঘ সময় লেখালেখি করেছি, এবং সাংবাদিকতার মাধ্যমেই বাংলা ভাষার চর্চাটা ধরে রাখার চেষ্টা করেছি, এবং চেষ্টা করি কোন ভালো বিষয়গুলো বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে। এবং একই সাথে অনুবাদটা করি একটা কারণে, কানাডার সাহিত্য নিয়ে আমি পড়ছি, অনেক সময় পড়ি, বিভিন্ন সময় পড়ি, এবং কানাডার কয়েকজন সাহিত্যিকদের, মূলধারা সাহিত্যিকদের সাথে আমার যোগাযোগের সুযোগ হয়েছে। এবং আমার মূল একটা মানে ইচ্ছা যেটা, সেটা হলো যে বাংলা ভাষাটাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া,
এই কারণে আমার খুব সীমিত জ্ঞান থেকে আমি চেষ্টা করি অনুবাদ করতে। এবং যখন অনুবাদ করি, এখানে কানাডায় আপনি নিশ্চয়ই কিছুটা জানেন যে সম্মতি ছাড়া আসলে কারো সৃষ্টিটা গ্রহণ করা যায় না, সেটা অনুদিত হোক বা অনূদিত হোক। তাই আমার লেখকদের সাথে বারবারই সম্মতি নিতে হয়। এবং আমি ইতিমধ্যে জর্জ এলিয়ট ক্লার্ক, কানাডার প্রাক্তন পোয়েট লরিয়েট, যিনি বর্ণবাদ নিয়ে অনেক কাজ করছেন, কানাডায় ঘটে যাওয়া বর্ণবাদের ইতিহাস নিয়ে উনি দীর্ঘ সময় কাজ করেছেন। ওনার একটি দীর্ঘ উপন্যাস নিয়ে আমি কাজ করছি, ওটা যদিও এখনো শেষ হয়নি অনুবাদে। এবং এবং কবি ব্রুস মায়ার্স, কানাডার মূল ধারার একজন কবি, এবং উনি কানাডার, শুধু কানাডার না, উত্তর আমেরিকার ওনার সাহিত্যের প্রতিভার কারণে উনি অনেক ভাবে স্বীকৃত হয়েছেন এবং কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়ান, টরন্টোর একটি বিশ্ববিদ্যালয়ে উনি পড়ান। তা ওনার একটি কবিতা, আমি ওনার অনেকগুলো কবিতার নিয়ে কাজ করছি, ওনার একটি কবিতা ওনারই সম্মতিক্রমে আমি অনুবাদ করেছি, অনুবাদ করার বলবো ভাষান্তর করেছি। এরকম তার থেকে একটি পাঠ করছি। কবিতাটা হচ্ছে যে, কবিতাটা শিরোনাম আমি এভাবে দিয়েছি, প্রেমিকদের 6 পংক্তির কবিতা। আমি কি এমন এক সঙ্গীত যা তোমার উপস্থিতিকে উদযাপন করে? সেই সঙ্গীতের ধারা অঙ্কিত হয় পৃথিবীর বিভিন্ন প্রশংসার নিঃশ্বাসে। আমার চেনা পৃথিবী, যা কিনা প্রশংসার স্তব সঙ্গীতে পরিপূর্ণ, তা কি তোমার ভালোবাসার জন্য অঙ্কিত হয়েছে? তুমি কি সেই পৃথিবীর মানুষ যা পূর্ণভাবে চিত্রিত হয়েছে আমার জন্য, আর আমি শুধুমাত্র প্রশংসার সঙ্গীত মালার জন্য অবশিষ্ট কেউ হয়ে বেঁচে আছি? এই প্রশংসা মালা যা তুমি সঙ্গীত বলে দাবি করো, তা পরিপূর্ণ এক পৃথিবী কে জন্ম দেয়, আর আমি কেবল চিত্রিত মূর্তির মতো ম্রিয়মাণ হয়ে থাকি। একান্তে ধীরে সেই সব বিষয় অঙ্কিত হয়েছে যা আমি ভালোবাসি কবি। তুমি পৃথিবীতে ক্রমান্বয়ে একটি সঙ্গীত ভবনে পরিণত করেছ। সরল সাধারণ সঙ্গীত, সরল সাধারণ অঙ্কন, আর এই প্রশংসার পৃথিবীর প্রার্থনা সঙ্গীত দিয়ে আমরা তোমাকে জানান দিই আমাদের জীবন্ত উপস্থিতি। আর সেই সঙ্গীতের মাধ্যমেই পৃথিবীর জানাশোনা সকল প্রশংসা স্তবের উৎসকে আমাদের চেনা হয়ে যায়। ধন্যবাদ। আমি এই কবিতাটা আবৃত্তির সাথে সাথে আমি উপস্থাপিকার কাছে একটু অনুমতি নিচ্ছি। আমার আমার সাহিত্য জীবনের অন্যতম শিক্ষাগুরু আমি বলেছি, সাহিত্য চর্চার কবি অনিরুদ্ধ আলমের একটি কবিতা পাঠ করতে চাই আমি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি পাঠ করব। অবশ্যই অবশ্যই আপনি পাঠ করবেন, আপনার স্বরচিত কবিতা কিন্তু আমরা শুনবো। হ্যাঁ, প্রথমটা তো অনুদিত কবিতাটা বলেছি, আমার কবিতা। আমার অনুদিত কবিতাটা শুনলেন, এখন আমি অনিরুদ্ধ আলম ভাইয়ের একটি কবিতা পাঠ করব। আলম ভাইয়ের সাথে কথা বলতে বলতে বুঝতে পারলাম কবিতাটা কালকের একটি প্রেক্ষাপটে লেখা। কালকে যখন আপনারা জানেন কানাডার পরিবেশ প্রায় তুষারাবৃত থাকে, এবং গ্রীষ্মকালটাকে আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত, কারণ আমরা মাত্র 2টা মাস গ্রীষ্মকাল পাই, এবং সূর্যের আলো দেখলে কানাডার অধিবাসীদের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য দেখা যায়। ঠিক সেইভাবে উনি প্রকৃতির মাঝে হাঁটছিলেন কালকে, তখনই এই কবিতাটা সৃষ্টি হয়েছে। আমি সেটাই পাঠ করার চেষ্টা করছি, কারণ এখানে বাংলা সাহিত্যের অন্যতম বাচিক শিল্পীরা আছেন, তাদের সামনে পাঠ করার চেষ্টা বলবো, সেটাই চেষ্টা করছি। কবিতাটা হচ্ছে পিছু ডাক। আপেল ফুল সাজিয়ে রাখো বেহায়া ক্ষণে, পাশের বাড়ি বেড়াতে এসে পাখির কায়া তোমাকে জানে আফ্রোদিতি কতটা ঘুণ পোকাতে ক্ষয় আঁকড়ে ধরে মোহের শাড়ি, শূন্যতাও টিউলিপের হামেশা এক নিরালা প্রীতি। কাছি মতো কি নিশ্চুপ রিমঝিমানো বৃষ্টি যদি নামাতে পারো, নিরাপরাধ ইতিহাসের পোশাক পরে সিগাল পিছু আমাকে ডাকে। তুষার ঝড় ঢাকুক নদী, তোমার লেখা চিঠির ভাষা পারাবাতের নেশাতে ওড়ে, পরগাছার আহাজারি কি লেকের বুকে সাজায় ঢেউ, কিংবা ধরো
তুমি তো নেই নায়াগ্রা জ্যোৎস্না ছলে, মনে কি পড়ে প্রথম দিন আমার তুমি হলে তো কেউ, বেলারা বুঝি সহায়হীন বিস্মৃতির করুণ ঢলে, আমি কি আশালতার বীজ মাটিতে পুঁতে রাখিনি ভুলে, লুপ্তপ্রায় নগরী ছেড়ে হাওয়ায় খোলে তোমার চুলে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার আবৃত্তির মাধ্যমে অনিরুদ্ধ দার কবিতাটা অনেক বেশি প্রকাশিত হলো, এবং ওনার কবিতা নিজ থেকে পড়লে যতটুকু বোঝা যায়, আজকে আপনি এত সুন্দর করে কবিতাটি পাঠ করলেন যে চিত্রকল্পটি আসলে সত্যি সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এখন আসবো কবি মৈত্রী ঘোষ। আমি দিদির কাছে আসবো। তার আগে দিদি, তুমি নিশ্চয়ই ভালো আছো? অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান তুমি উপভোগ করছো, তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে দিদি? আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে আমি সত্যি সবার কবিতা পাঠ আবৃত্তি যাই হোক সবকিছু, এবং নিজে কবি কণ্ঠে কবিতা তার একটা আলাদাই মাধুর্য। এখনই অনিরুদ্ধ আলমদা, তারপরে ফারজানা নাজ সম্পাদি, অনন্যা সবাই পাঠ করেছে, ভীষণ ভালো লাগলো আমার শুনে। এবং সব থেকে যেটা বড় বিষয় আমি বলতে চাই সবার আগে, সেটা হচ্ছে যে এত গুণীনদের মাঝে আমি নিজেকে যে এখানে সামিল করতে পেরেছি, এটা একটা সত্যি আনন্দমুখর আমার কাছে একটা পরিবেশ। এটা সত্যি ভাষাতীত। এটা সত্যি অনিরুদ্ধ আলমদা, তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ এটার জন্য যে এই তুমি আমাকে এখানে সামিল করেছো। শ্যামলীদির কথা আগে বলি। সেটা হচ্ছে শ্যামলীদি আমাদের কলকাতাবাসী এখন, যদিও উনি বলেছেন যে উনি ঢাকায় থাকতেন, কিন্তু এখন উনি আমাদেরই, আমাদের ভারতীয়। তো দিদি নির্মলেন্দু কবির যে কবিতা উনি পাঠ করলেন, আমার ভীষণ ফেভারিট, মানে প্রিয় কবিতা ওটা, ভীষণ সুন্দর লাগলো আমার কণ্ঠে। এর আগেও ওনার অনেক কবিতা শুনেছি, ভীষণ ভালো লাগে। প্রেমের কবিতাগুলো এত বিরহের ছকে উনি এত সুন্দর বলেন, মানে এত সুন্দর লেখেন, এবং সেটাই আমি শ্যামলীদির কণ্ঠে শুনে সত্যি ভীষণ অভিভূত হয়েছি। শ্যামলীদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ কবির এই কবিতা পাঠ করার জন্য। দ্বিতীয়ত আমি বলি যে ফারজানা নাজ সম্পাদির কথা, দিদির সঙ্গে একটু আগেই পরিচিত হয়েছি। দিদি, তুমি যেটা করেছো সেটা আরেকটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে যে তুমি কানাডায় থাকো, কানাডার যে সমস্ত কবিরা তাদের কবিতা তুমি অনুবাদ করছো, এবং সেই কবিতা আমরা যখন শুনছি, আমার এই মুহূর্তে আমার অন্তত মনে হয়েছে যে সেই কবিতার সঙ্গে আমাদের কবিতার জন্য সে বাংলা ভাষা সেই টানটা আমি পেয়েছি। মানে অদ্ভুতভাবে মিল আমি খুঁজে পেলাম কোথাও জন্য। সেই আত্মিকতা রয়েছে, শুধু ভাষাটাই আলাদা, কিন্তু যে কিছু অভিব্যক্তি, যে কিছু সবকিছু যেন আমাদের মতোই, তারা তাদের ভাষাও যেন সেই একই কথায় বলে যায় আমরা যেটা বলতে চাই। সেই জন্য এই কবিতা তুমি শোনালে বলে সত্যি খুব ভালো লাগলো শোনার জন্য, মানে শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনন্যা, এই প্রথম তোমার কবিতা শুনলাম, ভীষণ ভালো লেগেছে আমার। তুমি সত্যি ভীষণ ব্যবহার করে যে কবিতাগুলো পাঠ করলে, প্রকৃতির কথা বললে, এই সঙ্গে যে মহামারী পরিস্থিতির মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে এবং তার জন্য যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষের, সেই কথাগুলো বললে, এই জন্য ভীষণ ভালো লাগলো। আমি অত্যন্ত মনোযোগ সহকারে তোমার কবিতা পাঠ শুনছিলাম, এত ভালো লেগেছে, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে বলবো যে ফিরদৌস, ফারজানা দিদি, তোমার সঞ্চালনা ভীষণভাবে মুগ্ধ করছে আমাকে, ভীষণ আন্তরিক তুমি। আমার সত্যি আমি তোমার গুণমুগ্ধ হলাম এই প্রসঙ্গে বলি। দিদি, আমি আসলে একটা কথা তোমার ক্ষেত্রে না বলেই পারছি না। আমি প্রথম থেকেই আসলে খুব দেখতে পাচ্ছি যে আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্য কতটুকু মানুষকে আলোড়িত করতে পারে আমি ঠিক জানি না, তবে মনের সৌন্দর্য যে মানুষকে মুহূর্তের মধ্যে আলোড়িত করে ফেলতে পারে, তার একটা অনন্য উদাহরণ তুমি। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে তোমার পরিচিত হওয়ার পর তোমার যে মনের সৌন্দর্য, আমরা এত সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারছি। সত্যি তুমি, আমার মনে হয় তুমি খুব ভালো মনের একজন মানুষ, যার জন্য এত সুন্দর করে সবার প্রশংসা, সবাইকে এত সুন্দর করে যার যার জায়গায় তার অবস্থানটা তুমি বর্ণনা করতে পারো। সত্যি এটা মানুষের জীবনে একটা অসাধারণ গুণ। তুমি ভালো থাকবে। আমি তোমার কাছে আসার আগে তোমার একটু সংক্ষিপ্ত পরিচিতি আমি একটু সবার সামনে তুলে ধরতে চাচ্ছি। কবি মৈত্রী ঘোষ বর্তমানে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সদর শহর
বাহারামপুরে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে পদার্থ বিদ্যা বিষয়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত। ছোটবেলা থেকেই স্কুলের পত্রপত্রিকায় লেখালেখি করতে ভালোবাসতেন। কবিতা তার নেশা, তার ভালোবাসা। তাই তার হৃদয়ের সাথে লেখালেখির একটি আত্মিক সম্পর্ক রয়েছে। 2019 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ সঞ্চয়ন। মৈত্রী ঘোষ প্রতিবাদী মানসিকতায় বিশ্বাসী কবি, যদিও দিদিকে খুবই সফট মনে হচ্ছে আমার। তাই তার লেখায় একাল ও সেকালে নারীদের সামাজিক অবস্থার চিত্রপট উঠে এসেছে। কবি মৈত্রী ঘোষকে তার কবিতার জন্য আমি অনুরোধ জানাবো। তো দিদি, আমি যেটা বলে ফেললাম যে তোমাকে খুবই আমার সফট মনে হচ্ছে, আসলে খুব সফট ভাবেও প্রতিবাদ করা যায়। সবসময় ঝগড়াঝাটি আর গরম কথার মধ্যে দিয়ে যে প্রতিবাদ করতে হয় তা না। আসলে খুব যেটা বললাম, খুব নরম কথায় যদি সত্যিকারের প্রতিবাদটা করা যায়, ওটাই মনে হয় মানুষ বেশি শোনে। তো দিদি, তুমি আমাদেরকে আজকে তোমার স্বরচিত একটা কবিতা পড়ে শোনাও। সম্পাদি বা শ্যামলীদি এরা আবৃত্তিকার রয়েছেন, এদের সামনে পাঠ করা মানে সত্যি মানে ধৃষ্টতা এই মুহূর্তে। তবুও আমি দিদিদের কাছে মানে ছোট বোনের মতো আর কি, সেই কারণে এই হয়তো এই আবদার মানে রাখছি যে আমি কবিতা পাঠ করছি নিজের একটা। এই প্রসঙ্গ তো দিদি সবাইকেই বলি যে অনিরুদ্ধদা যেমন বললেন যে ওখানে এখন গ্রীষ্মকাল কানাডাতে 2 মাস, সম্ভবত দাদা বললেন যে 2 মাস এনজয় করতে পারেন তারা এই গ্রীষ্মকালটা, ওনাদের কাছে এটা ভীষণ আনন্দের। তো ঠিক দিদি জানেন, শ্যামলী জানেন, এখন আমাদের এখানে বর্ষাকাল, এই নিয়ে উনি কবিতাও আবৃত্তি করেছেন। বর্ষা আমাদের কাছে ভীষণ একটা কি বলবো, এত মনের একটা ঋতুর রানী আর কি। এই কারণেই বলে হয়তো যে এই বর্ষাকালে একটু বৃষ্টি হোক বা ইলশে বৃষ্টি হোক বা মুষলধারায় বৃষ্টি হোক, যাই হোক না কেন, বৃষ্টি মানেই যেন মন কেমন, বৃষ্টি মানেই যেন একটা অদ্ভুত মনের মধ্যে চাঞ্চল্য প্রকাশ পায়। যেমন হয়তো প্রিয়জনের জন্যই, হয়তো প্রিয় মানুষকে খোঁজার একটা তাগিদ বর্ষাকালেই হয়তো এই শ্রাবণের ধারার সঙ্গে সঙ্গে সেটা যদি গায়ে স্পর্শ করে সেই ধারা, তখন হয়তো আমরা সেই প্রিয় মানুষের আবেগগুলো বা আদরগুলো সেগুলো অনুভব করি। তো সেই প্রসঙ্গে যেহেতু বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে, সেই অনুসারে আমার একটা লেখা আমি পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে এই শ্রাবণে। তুই আমার ভরা শ্রাবণ, আমি অঝোর ধারা, তোর সাথে বর্ষা বরণ, দোহে পাগল পাড়া। অলস দুপুর টাপুর টুপুর, তোর আবেগ মাখা মুখ, আমার শরীরে তীব্র দহন, সমর্পণে সুর। আমার শাড়ির নীলচে আঁচল, কাজল চোখের বাঁক, কলমিলতার পুকুর ঘাটে লাল ফড়িংয়ের ঝাঁক। মনে পড়ে মেঘলা আকাশ, বৃষ্টি সারা বেলা, ছাদ উঠানে সঙ্গোপনে লুকোচুরি খেলা। প্রেমিক চোখের প্রথম নজর রাখলি সেদিন মনে, জলনুপুরে সুর তুলেছে বৃষ্টি আমার গানে। চুল থেকে নখ ভিজিয়ে দিলি আদর সর্বনাশা, ঘর বাঁধবার স্বপ্ন চোখে অনন্ত অভিলাষা। বৃষ্টি যখন ভাঙছে আকাশ মেঘের আদর মেখে, তুমুল মাতাল দুই শরীরে প্রেমের কাব্য লেখে। বৃষ্টি মানেই জল থই থই, মন কেমনের দিন, ফোটায় ফোটায় স্মৃতির পরত স্বপ্নেরা রঙিন। আয় না তবে আরেকটি বার, বৃষ্টি আজও টানে, ময়ূরপঙ্খী ভাসিয়ে দি উজান স্মৃতির গাঙে। কবিতাটি শেষ হলো। ফারজানা ফেরদৌস মিউট। হ্যাঁ, মিউট আছে দিদি। দিদি, তুমি চাইলে তোমার আরেকটা কবিতা আমাদেরকে পড়ে শোনাতে পারো। আমি আরেকটা কবিতা, দিদি ভাই যেহেতু বললেন যে ফারজানা দি যে প্রতিবাদী দেখতে পাইনি দিদি, আমি ভেবেছিলাম একটা প্রতিবাদী কবিতা আমি কেমন আমি যেভাবে লিখি আর কি,
সেটা শোনাতে চাইবো। যদিও আমার বেশিরভাগই প্রেম বা বিরহ লিখতে আমি ভীষণ ভালোবাসি, তবে প্রতিবাদেও কোনো কোনো সময় লিখি। সেই অনুসারে একটা লেখা আমি পড়ে শোনাচ্ছি। আমরা এই মুহূর্তে জানি যে যদিও ছেলে মেয়ে এখন আর বিচার সত্যি কম, মেয়েরা সত্যি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবী জয় করছে সবাই একসাথে। আর সেই বিচারটা অনেকটাই কমে গেছে সমাজের। সেই পরিস্থিতি হয়তো অনেকটাই আমাদের আর চোখে পড়ে না, কিন্তু কোথাও যেন নারীদের সেই সম্মান বা সেই পরিস্থিতি এখনো কোথাও আটকে রয়েছে, যেখানে সেভাবে নারীরা স্বাধীনভাবে হয়তো পথ চলতে বা সেভাবে সমাজে সম্মুখীন হতে কোথাও দ্বিধাগ্রস্ত হয়। না হলে হয়তো এই ধরনের ধর্ষণ বা এই জাতীয় অন্যান্য অশ্লীল যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনতে পাই, সেগুলো হয়তো অনেক কমে যেত। তো সেই প্রসঙ্গে আমি আমি নিজে মেয়ে হয়ে, নারী হয়ে সব নারীদের কাছে আমার এটা প্রার্থনা বা সবার কাছে অনুরোধ যে আমরা যদি আমাদের নিজেদেরকে দাম দিই, নিজেদেরকে মানে আমরা কি সেটা বুঝতে শিখি, আমাদেরকে নিজেদেরকে বিচার করতে পারি, তাহলে আমার মনে হয় সবার আগে আমাদেরকে নিজেদেরকে জানাটা খুব জরুরি। এবং সেইভাবে তাহলে সমাজ হয়তো আমাদেরকে সেই জায়গাতে পৌঁছাতে আরো তাদের সাথে সুবিধা হবে। তো সেই প্রসঙ্গে আমার একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে জাগরণ। কার কাছে তুই বিচার চাস, অন্ধ বিচার নিপাত যাক, বরং মেয়ে এবার তুই নিজেই চোখ কান খোলা রাখ। জন্ম হতেই মুখ ভার যাদের, তাদের কাছে কিসের আশা, দুপা হাঁটতেই বিয়ের পিড়ি, এই তো তাদের ভালোবাসা। কাজের টানে পথের পানে যেই না ফেলিস বাইরে পা, হাইনাগুলো ওত পেতে রয়, আছড়ে দেবে কোমল গা। প্রথমে ওরা খুবলে খাবে জ্যান্ত তোর শরীরটাকে, জিভটা কেটে ফেলবে ছুঁড়ে হয়তো কোনো পথের বাঁকে। ইচ্ছে হলে হাত পা ভেঙে জ্যান্ত ওরা মাটিতে পোতে, কিংবা হঠাৎ পেট্রোল ঢালে শরীরটাকে জ্বালিয়ে দিতে। পিশাচ বলবো না জানোয়ার, নাকি ওদের পশুর জাত, ওরা তো শুধু পেটের খিদেই বাধ্য হয়ে দেয় আঘাত। যাদের গর্ভে জন্ম ওদের, তাদেরই করে সর্বনাশ, দেহের ক্ষুধা মিটিয়ে নিয়ে তৈরি করে জ্যান্ত লাশ। রইলি অনেক লক্ষ্মী সেজে, আদর্শ এবার দুর্গা থাক, এবার মেয়ে শাড়ির ভাঁজে গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলা অনেক হলো, দা কাটারি খেলনা কর, নাচ গান শিখলি অনেক, কুংফু ক্যারাটে এবার ধর। মিটিং মিছিল মোমবাতি অনেক হলো বোধ জাগরণ, এ সমাজে বাঁচতে গেলে আনতে হবে বিবর্তন। অনেক হলি সহ্যশীলা, দুর্বলতায় দুঃখ জোটে, তুই তো শুধু লক্ষ্মী নোস, দুর্গারও তো অংশ বটে। জ্বলে ওঠ এবার নিজের তাপে, খসে পড়ুক ওদের চোখ। বাঁচতে যদি চাস রে মেয়ে, যুদ্ধটা তোর এবার একার হোক। ধন্যবাদ দিদি, খুব সুন্দর, খুব সুন্দর তুমি লিখেছো, খুব সুন্দর করে পড়েছো। আমি আমাদের বন্ধুদের, আমাদের সাথে যারা আছেন অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, বন্ধুদের কিছু মন্তব্য পড়ে শোনাচ্ছি। কামরুল বাশার আরিফ, তিনি লিখেছেন কবি অনিরুদ্ধ আলম সহ সকলকে শুভেচ্ছা। শাহনাজ পারভীন লিখেছেন কবি অনিরুদ্ধ আলমের অসম্ভব সুন্দর এই কবিতাটি দারুণ লাগলো, ফারজানা নাজ শম্পা আপুর কণ্ঠে। আমার মনে হয় যে ফারজানা নাজ আপু যে কবিতাটি পাঠ করেছিলেন সেটা কথা বলা হচ্ছে। তারপরে পলাশ কামাল পাল লিখছেন যে ভোট স্টার্ট পল, সরি, এই আসরে একমাত্র পুরুষ কবি আমিনুল, আচ্ছা, লিখছেন যে এই আসরে একমাত্র পুরুষ কবি অনিরুদ্ধের জন্য আরেক প্রস্থ শুভকামনা। আমিনুল হক খোকন, তিনি লিখেছেন, তিনি বেশ কিছু আমাদেরকে সুন্দর সুন্দর সাইন দিয়েছেন। তারপরে চলুক আরো কিছুক্ষণ, এটা লিখেছেন আমিনুল হক খোকন। তারপরে অরিজিৎ ঘোষ লিখেছেন এই শ্রাবণী ভিজিয়ে দিল মৈত্রী। তারপরে অভিজিৎ ঘোষ লিখেছেন দারুণ দারুণ বলেছে মৈত্রী। পলাশ
কুমার পাল বলেছেন, এক্সিলেন্ট বন্ধু, তুমি ভালো। সরি, আমি ঠিক করতে পারছি না। মুজিবুর লিখেছেন যে সুন্দর। তো এই ছিল মোটামুটি আমাদের তরুণ কুমার, তারপরে অরিজিৎ ঘোষ, তারা লিখছেন যে খুব ভালো লাগছে, মন্তব্য খুব ভালো হচ্ছে। এই ছিল আমাদের বন্ধুদের মোটামুটি কিছু মন্তব্য। সবার মন্তব্য আমরা আসলে ইয়ের মাঝখান থেকে সবসময় পড়তে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মোটামুটি সবার আবৃত্তি শুনেছি। এখন অনিরুদ্ধ ভাইয়া, তুমি দিদির যে আবৃত্তি শুনলে, দিদির যে লেখা শুনলে, প্রতিবাদী একটি লেখা, তারপরে দিদির বর্ষাকে নিয়ে লেখা, তো তুমি যদি এই ব্যাপারে একটু আলোকপাত করতে। আমি ফারজানা শম্পা এবং মৈত্রী ঘোষ দুজনেরই ব্যাপারে কিছু বলতে চাই, কেননা আমি আসলে দুজনেরই ফারজানা শম্পার যে অনুবাদ কবিতা আমার খুব মুগ্ধ করেছে, আর সেই সঙ্গে মৈত্রী ঘোষের বর্ষা নিয়ে কবিতাটা আমাকে আসলে যার নাই অভিভূত করেছে। তো আমি প্রথমে ফারজানা শম্পার ব্যাপারে একটু বলে নেই। ফারজানা শম্পা আসলে উনি কানাডার যে সাম্প্রতিক কবি, জনপ্রিয় কবি বা প্রতিষ্ঠিত কবি যেভাবেই দেখি না কেন, যার প্রধানতম কবি, তাদেরকে নিয়ে কাজ করছে, অনুবাদ করছেন। এই আসলে এই কাজটুকু আমরা তো চাইলে, বাংলাদেশে চাইলে অনেকের অনেক কবিতা অনুবাদ করে ফেলতে পারি, কিন্তু এখানে কানাডা এটা খুব দুঃসাধ্য। এখানে প্রতি পদক্ষেপে অনুমতি নিতে হয়। হ্যাঁ, তো ফারজানা শম্পা ওইসব বিশিষ্ট কবিদের সঙ্গে উনি বসেছেন, দীর্ঘ সময় দিয়েছেন, তাদের কথা শুনেছেন, তারপরে তাদের অনুমতি নিয়ে কবিতা আবৃত্তি কবিতা অনুবাদ করছেন। উনি যে এই যে একটা অসাধারণ, অসম্ভব ভালো কাজ করছেন, এবং এই সুযোগে আমরা সাম্প্রতিক কানাডার যে কবিতার সঙ্গে বাঙালিরা বা বাংলা ভাষাভাষীরা পরিচিত হতে পারছি, এটা আসলে মানে একটা বিশাল ব্যাপার। উনি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন, ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে আমি চাই যে উনি আরো এরকম কাজ করবেন, এবং চমৎকার তার অনুবাদ তো নিঃসন্দেহে খুবই ভালো, এবং এইসব চমৎকার অনুবাদের মাধ্যমে আমরা কানাডার যে সাম্প্রতিক সাহিত্যের সঙ্গে বা কবিতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবো। আর উনি খুব সুন্দরভাবে কথা বলেন, আমার খুব বেশ চমৎকারভাবে কথা বলেন। ওনার আবৃত্তিও আমার খুব ভালো লেগেছে, কবিতা পাঠ ভালো লেগেছে। আর মৈত্রী ঘোষের কবিতা শুনলাম হলো বর্ষা নিয়ে, না বর্ষা নিয়ে একটি কবিতা পড়েছে মৈত্রী ঘোষ। ওর কবিতাটি আমাকে খুবই মুগ্ধ করেছে এই কারণে, কবিতার মধ্যে বর্ষার যে বহুমাত্রিকতা তা উঠে এসেছে, যে বর্ষাকে আমরা কিভাবে দেখি, বর্ষার সময় আমাদের কি উপলব্ধি হয়, কি অনুভূতি হয়। তো শব্দের বিভিন্ন ব্যঞ্জনা, শব্দগুচ্ছের রঙিন শব্দগুচ্ছের ব্যবহার করে, বর্ণাঢ্য চিত্রকল্প ব্যবহার করে মৈত্রী ঘোষ কবিতাটি লিখেছেন। যেমন এক জায়গায় লিখেছেন উনি, বৃষ্টির জল নুপুরের সুর তুলছে, বৃষ্টির জল নুপুরের সুর তুলছে আমার গানে। সম্ভবত মানে আমি পুরো জিনিসটা নোট করে রাখতে পারিনি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আসলে সমসাময়িক অনেক ঘটনা আমাদের জীবনে, আমাদের এই বর্তমান পৃথিবীতে, এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া বা বলে না, সারা পৃথিবীতেই কিছু সামাজিক সমস্যা আছে, সামাজিক অবক্ষয় আছে, সামাজিক কিছু মানে কালো দিক আছে যেগুলো আমাদেরকে পীড়া দেয়, আমাদেরকে কষ্টের মধ্যে রাখে। তো এগুলোর ব্যাপারে মূলত কবিরা খুব সোচ্চার হন, এবং তাদের কবিতায়, তাদের বক্তব্যে এই ব্যাপারগুলো উঠে আসে। তো মৈত্রী ঘোষের কবিতায় সমাজে এরকম একটি অবক্ষয় বা একটি নেগেটিভ দিকের কথা উঠে এসেছে, এবং উপস্থাপিকা বলেছেন যে উনি একজন প্রতিবাদী কবি। তো তো প্রতিবাদী কবি হওয়া মানে, আমি আসলে কবিকে প্রতিবাদী কবি হিসেবে আমি আসলে চিহ্নিত করতে চাই না। আসলে প্রত্যেক কবি সমাজের অবক্ষয়, সমাজের যে সমস্যা, সমাজের যে আনুষঙ্গিক যে ভুল ত্রুটি, এগুলো তাদের কবিতার মাধ্যমে তুলে আনেন। তো মৈত্রী ঘোষ খুব সুন্দরভাবে সমাজের এই একটা দিককে তুলে নিয়ে এসেছেন, নারী অধিকার নিয়ে তার এই কবিতাটি আমাকে খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা মৈত্রী ঘোষের
আরো এরকম সুন্দর কবিতা শুনবো। তো এইটুকুই ছিল আমার ফারজানা শম্পা এবং মৈত্রীর কবিতা পাঠ নিয়ে আমার মন্তব্য। ধন্যবাদ। আমি ধন্যবাদ আশা ভাইয়া। করছি আরো আমি ওদের মাহফুজা অনন্যা, ধন্যবাদ ভাইয়া। আমি মাহফুজা অনন্যার কাছে যাচ্ছি। মাহফুজা অনন্যা, আপনি অনেকক্ষণ ধরে আমাদের অন্যান্য অতিথিদের আহ সমস্ত উপস্থাপনগুলো শুনেছেন, এবং কিছুক্ষণ আগে আমাদের যাদের নিয়ে কথা হচ্ছিলেন ফারজানা নাজ শম্পার যে অনুবাদ নিয়ে কথা হচ্ছিল, এবং লাস্ট যে মানে সর্বশেষ যে কবিতা পাঠ করা হয়েছে মৈত্রী ঘোষের, এবং তার আগে শ্যামলী দিদি একটি আবৃত্তি করেছেন। তো আপনি যদি আপনার এই যে এতক্ষণ ধরে আপনি শুনছেন, সেই মন্তব্য যদি কিছু আমাদেরকে সাথে আপনি একটু ভাগ করে নিতেন, আপনার অনুভূতিটা। ধন্যবাদ ফারজানা ফেরদৌস। আমি প্রথমেই শ্যামলী রায়, আবৃত্তি শিল্পী শ্যামলী রায়ের আবৃত্তি নিয়ে কিছু কথা বলবো। উনার আবৃত্তি যখন শুনছিলাম আমি মানে মুগ্ধ হয়ে শুনছিলাম। উনি নির্মলেন্দু গুণ, আমাদের প্রিয় কবি, বাংলাদেশের কবির কবিতা পড়ছিলেন। সূর্য কিভাবে জানালা দিয়ে এসে ধরা দেয় বা সূর্যকে প্রশ্ন করে যে সূর্য তাকে ছুঁয়ে দিবে কিনা কিংবা চুমু দেবে কিনা, স্পর্শ করা যাবে কিনা, এবং শেষমেশ কবি সন্তুষ্ট চিত্তে বলেছেন যে হ্যাঁ, সূর্য তার কথা শুনেছে এবং চুমু দিয়ে গিয়েছে। এবং এই বিষয়টি যখন উনি কবিতার মধ্যে বলতেছিলেন তখন মনে হচ্ছিল সারা বাংলাদেশ সূর্যে, যদিও এখন রাত, মনে হচ্ছিল যে আমরা সূর্যে অনেক বৃষ্টির পরে যে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন আসে বা সূর্য এসে বাংলাদেশটাকে ভরিয়ে দিয়ে গেছে। ওনার আবৃত্তির মধ্যে ঠিক এরকম একটা আনন্দ উপলব্ধি করেছি। ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। পরের আবৃত্তিটাও অনেক ভালো লেগেছে, ওনার কণ্ঠ অনেক সুন্দর, অনেক মিষ্টি। আমি তো আসলে দিদির কি বলবো ফ্যান হয়ে গেছি। এরপরে নিশ্চয়ই আবৃত্তি শোনার জন্য নক দিব। এরপর আসি অনুবাদক ফারজানা নাজ শম্পা, অনুবাদক এবং কবি ফারজানা নাজ শম্পা। উনার সাথে আমার পরিচয় এর আগে একটা লাইভ থেকে। উনাকে আমার অসাধারণ ব্যক্তিত্ব মনে হয়। উনার কথা বলাটা, অনিরুদ্ধ আলম বলেছেন যে উনার কথা বলা খুব ভালো লাগে উনার। আমিও বলবো আমারও খুব ভালো লাগে উনার। সবচেয়ে ভালো লাগে উনার ব্যক্তিত্ব, মানে ব্যক্তিত্ব আসলে ওইভাবে কেউ কাউকে বলে দেয় না। তার আচরণ বা তার চেহারা, তার বিহেভিয়ার দূর থেকে হলেও বোঝা যায়। ঠিক আমার কাছে তেমনই মনে হয়েছে, কিছুটা আইডল মতো মনে হয়। আমি ওনাকে খুবই রেসপেক্ট করি, খুবই ভালোবাসি। আর ওনার অনুবাদ ওইভাবে পড়ার সৌভাগ্য হয়নি। আশা করি পৃথিবী সুস্থ হলে আমরা একে অপরের বইগুলা খুব কাছে নিয়ে একে অপরকে খুব আরো বিশদভাবে জানার সুযোগ পাবো, সেই আশা অবশ্যই রাখি। আর একটি কবিতার উনি অনুবাদ আমাদেরকে পড়ে শুনিয়েছেন, সেটা উনি যেখানে থাকেন কানাডার হ্যালিফ্যাক্স থেকে, বিশিষ্ট একজন কবির কবিতা। ওই কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা তো ওনাদের কবিতার মধ্যে কবিতার সাথে পরিচিত নই, সে হিসেবে আমাদেরকে ওনাদের কবিতা ঠিক এই মুহূর্তে কেমন লিখছেন ওনারা, বা কি কি প্রসঙ্গ আসছে কবিতার মধ্যে, কি বিষয় নিয়ে ওনারা চিন্তা করছেন, সেগুলিও ঠিক বুঝতে পারলাম ওনার কবিতার অনুবাদের মাধ্যমে। এই সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে খুবই খুবই আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। আর ভালো লেগেছে উনার অনুবাদ, অসাধারণ লেগেছে। মানে শব্দ চয়ন, শব্দগুলা খুবই, মানে বাংলার সাথে বাংলায় করেছেন, ইংলিশ থেকে তো কোথাও বাঁধেনি মনে হয়। মানে খুবই সাবলীল মনে হয়েছে আমার কাছে। আমাদের কবিতা যেরকম সেরকমই ভালো লেগেছে, বুঝতে একটুও কষ্ট হয়নি। আর মিস করেছি উনি নিজের কবিতা সম্ভবত পড়েন নাই। অনুরোধ থাকলো, অনুরোধ থাকলো পড়বো। অনুবাদ সৃষ্টি, জি, সরাসরি তো আর ট্রান্সলেট করা না, অনুবাদটা কিন্তু নিজের সৃষ্টি। জি অনুবাদ। আর উনার নিজের কবিতাও শোনার ইচ্ছে আছে, পরবর্তীতে অবশ্যই শুনতে পারবো। এরপর আসে কবি মৈত্রেয়ী ঘোষ।
পশ্চিমবঙ্গ। উনার লেখা দুইটি কবিতা শুনলাম। একটি ছিল বর্ষাকে নিয়ে, শ্রাবণকে নিয়ে। শ্রাবণ মনে হচ্ছিল যে শ্রাবণ না, বা শ্রাবণ কেউ একজন, তার প্রেম, তার সাথে যে একটা প্রেমের একটা বিষয়, সে বিষয়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমার খুবই ভালো লেগেছে, উপভোগ করেছি। আর একটি যেটা আমাদের পৃথিবীতে যে গুম খুন, হত্যা, ধর্ষণ বা তার বিচার হচ্ছে না, সেই সব বিষয় নিয়ে কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সব মিলে অসাধারণ লেগেছে। উনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজুন্নাহ। এই প্রসঙ্গে যেহেতু আপনাকে আজকে লাইভে পেয়েছি আমরা, আমাদের তো ওরকম ভাবে দেখা হয় না, যদিও আমরা একই জায়গায় ঢাকায় মানে বাংলাদেশে অবস্থান করি। তো আমি একটু ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে, যে সাহিত্যের এতগুলো অঙ্গন রেখে আপনি কবিতার প্রতি অনেক বেশি আকৃষ্ট। এটা মানে এই আগ্রহটা আপনার কি করে তৈরি হলো, মানে কিভাবে তৈরি হলো? ধন্যবাদ। আসলে কবিতা কবিতা আহ কবিতা কেন জানি খুব ছোটবেলা থেকেই টানতো। মনে হতো যে আমি আমি কবিতারই মানুষ, কবিতার মধ্যেই ঢুকতে চাই বা কবিতার মধ্যেই বসত করতে চাই। ঠিক সেরকম একটা চিন্তা ছোটবেলা থেকেই পেয়ে বসেছিল। তারপর থেকে কবিতা পড়া, কবিতা পড়তে পড়তে এক সময় লিখতে লিখতে ঠিক এই সময়ে আসা। এখন কবি হতে পেরেছে কিনা কিংবা কবি কিনা জানি না, কেউ কবি বলে খুব একটা মানে মেনে নিতে পারি না, তারপরেও লিখে যাচ্ছি। হ্যাঁ, জানি না ভবিষ্যতে কি হবে বা প্রজন্ম কিভাবে এই বিষয়টাকে নিবে বা আমার লেখাগুলোকে কিভাবে গ্রহণ করবে। ধন্যবাদ। খুব সুন্দর বললে আপনাকেও তুমি। ধন্যবাদ। কি ভালো লাগলো কবি, তোমার কথা খুবই হৃদয়গ্রাহী হলো। আমি এই ফাঁকে একটু আমার অনলাইনে যারা আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, তাদের একটু মন্তব্যগুলো পড়ে নিচ্ছি। আহ ঝিলমি ব্যানার্জি লিখছেন, মৈত্রী এসেছি। জওহরলাল দাস লিখেছেন, সুন্দর, ত্রিপুরা ভারত থেকে সৃজনশীল কবিদের কবিতার উপভোগ করছি, দারুণ লাগছে। পলাশ কামাল পাল লিখেছেন, এনজয়িং প্রোগ্রাম। সেলিনা সেইলি লিখেছেন, অভিনন্দন সবার জন্য। অরিজিৎ ঘোষ লিখেছেন, কবি অনিরুদ্ধের বিশ্লেষণ খুব ভালো। মোহাম্মদ খায়রুল আলম লিখেছেন, কবি অনিরুদ্ধকে অভিনন্দন। এমডি মাসুদ পারভেজ লিখেছেন, অসাধারণ, তুলনাহীন, চলবে। মোহাম্মদ খায়রুল আলম আলু লিখছেন, কবি অনিরুদ্ধকে অভিনন্দন। পুরবী চৌধুরী লিখেছেন, দাদা অভিনন্দন। আহ কাশহাব রঞ্জন তিনি লিখেছেন যে ভালো লাগছে। এই ছিল মোটামুটি আমাদের মন্তব্য। আমি এখন যে প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি অনুবাদক ফারজানা শম্পা, আমি একটু তার কাছে আসতে চাচ্ছিলাম যে আপনি এত ব্যস্ত একজন মানুষ, বিভিন্ন কাজে আপনাকে সময় দিতে হয়, এত ব্যস্ততার মধ্যে এই যে সাহিত্যের প্রতি আপনার প্রেম বা লেখালেখি, সাহিত্যকে নিয়ে কাজ করা, সময় দেওয়া, এর মধ্যে কি আপনার কোথাও কি আহ কোনো ধরনের আপনি সমস্যার মধ্যে পড়ছেন, বা আপনার কি মনে হচ্ছে যে দুটো কাজ একসাথে চালিয়ে যেতে আপনার খুব একটা কি কারণ আমরা ইদানিং আমাদের জেনারেশনের কাছে অনেক বেশি শুনতে পাই যে ওরা সময় পায় না অনেক কিছুর জন্য। তো আমার কাছে এই যে আপনি একটা মস্ত বড় উদাহরণ আমাদের সামনে, যে আপনি বিভিন্ন কাজের সাথে, এবং কাজগুলো আপনার বিভিন্ন রকমের, বিভিন্ন সেক্টরে আপনি কাজ করেন। তো এই ক্ষেত্রে যদি আপনি আমাদের তরুণ যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন, আমরা একটু শুনে নিতাম। আচ্ছা, আমি একটু উপস্থাপিকার অনুমতি ক্রমে কিছু একটা জিনিস যোগ করতে চাই। সেটা হলো আমি ফারজানা শম্পাকে অনুরোধ করব তার একটি কবিতা, মৌলিক কবিতা পাঠ করে শোনানোর জন্য, যেটা মাহফুজা আনন্না বলেছেন। আমি আসলে আমারও একই কথা। আর আর আমরা তো আসলে সকলের কবিতা শুনলাম, আমরা কেন আমরা উপস্থাপিকার কবিতা মিস করব? তা আমি ফারজানার সম্পর্কে কবিতা শোনার পরে উপস্থাপিকার কাছ থেকেও কবিতা শুনতে চাচ্ছি আর কি। এটা তো আমি উপস্থাপিকার মাধ্যমেই আমার এই মানে করলাম আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমি আমি অবশ্যই চেষ্টা করব একটা কবিতা তোমাদেরকে পড়ে শোনাতে। তার আগে ফারজানা নাজ শম্পা, আপনি আপনার মন্তব্যটি করুন। জি, আমি আপনি যেটা বলেছেন যে কাজের এই মাত্রা, হ্যাঁ, কাজের এটা কি প্রবাসীর জীবন তো অবশ্যই খুব কঠিন।
প্রবাসী জীবনে তো কিছু বাস্তবতা আছে, একটু ভিন্ন পরিমণ্ডল। এখানে ভাষার চর্চা, ভাষাকে বাংলা ভাষা নিয়ে কাজ করা জায়গাটা খুব কঠিন হয়ে যায়, কারণ আমরা অনেক সময় অনেক দূরে থাকি অনেক কিছুর থেকে, বিশেষ করে সাহিত্য থেকে, সাহিত্যের যে রসদগুলো ওগুলো থেকে আমরা অনেক দূরে থাকি। তারপরেও আমি মনে করি যোগাযোগ মাধ্যম যেহেতু খুব উন্নত হয়েছে, বাংলা ভাষা চর্চা চালিয়ে যায়। তবে আমি সময়টা বের করি কিভাবে, আমি খুব ভালো কাজ করছি আমি জানি, সেটা কখনোই দাবি করি না, করতে পারি না, কারণ এত ভালো কাজ হচ্ছে চারপাশে। কিন্তু আমি যেটা করি, আমি অনেক রাতে লিখি, কারণ আমার সাংসারিক দায়িত্ব আছে, আমার দুটি বাচ্চা, যমজ বাচ্চা দুটি, ওদেরকে নিয়েও সময় দিতে হয়। তা আমি মনে করি স্পৃহাটা আপনার একটা মানে ইতিবাচক একটা স্পৃহা থাকতে হবে, এবং সাধনা ছাড়া আসলে কোনো কিছু হয় না। যেমন আমি মনে করি, আমি সাংবাদিকতা যখন এসেছিলাম তখন আমি দেখলাম যে প্রবাসে যেহেতু থাকবো, বাংলার চর্চাটা হবে না। বাংলার চর্চাটা একমাত্র করা যায় এইভাবে, যদি আমি সংযুক্ত থাকতে পারি বাংলা ভাষার চর্চাটা। তাই একটা বাংলা ভাষার জন্য আমাদের যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশে, আমরা সবাই জানি রাষ্ট্রভাষা আন্দোলনের বিষয়টা, সেই স্পৃহাটাও আমাকে খুব কাজে, মানে আমাকে খুব উৎসাহিত করে। আমার বাবা তার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরি ভাবে, আহ ওটাও উৎসাহিত করে। এবং আমি মনে করি যে ধরে রাখার মানসিকতাটা থাকতে হয়, আমাকে একটা সময় বের করে নিতে হয়। আমি যখন সাংবাদিকতা করি বা লেখালেখি করি, অনেকটা সময় দেখা যায় অনেক রাতে বসে করি, কিন্তু এই প্রজন্মের কাছে আমার যদি আপনি কিছু বলতে বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ, সেটা হচ্ছে সাধনাটা। কারণ এই যে মাহফুজা অনন্য সাহিত্য সৃষ্টি করেছেন, অনিরুদ্ধ আলম ভাই সাহিত্য সৃষ্টি, আপনি করেছেন, আপনি মৈত্রী দিদি বলে করেছেন, আমি মনে করি এটা একদিনে হয়নি। তো প্রজন্মের যে জিনিসটা খুব দরকার, ধৈর্য এবং সাধনা। যে আপনি যদি একটি ভালো কবিতা লিখতে পারেন বা একটি ভালো সাহিত্য সৃষ্টি করতে পারেন, যা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করা যায়, ইতিবাচক দিকে নির্দেশনা দেওয়া যায়, সেটাই সার্থকতা। সেজন্য সাধনার ইচ্ছাটা এবং ধৈর্য ধারণের ক্ষমতাটা থাকতে হবে বলে আমি মনে করি। যে যে কোনো অবস্থায় যে আমরা কাজটা করে যাব, প্রাপ্তির কথাটা বেশি চিন্তা না করে সৃষ্টির দিকটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, যে সৃষ্টি দিয়ে আমরা কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারি। আমি আমি অনেক নতুন যারা লিখছেন, যাদের লেখা দেখি খুব ভালো লাগে, খুব ভালো লাগে, যারা এই প্রজন্মে লিখছেন, শিখি আসলে তাদের লেখা থেকে, শেখার চেষ্টাও করি। উম, ভাষার বন্ধন, বাক্যের বিন্যাস খুব সুন্দর। কিন্তু আমি মনে করি আরো অনেক বেশি যেটা দরকার, সাধনা, আমি লেগে থাকার ইচ্ছাটা। মানে আমি কি প্রাপ্তি হলো বা কি প্রাপ্তি শেষ পর্যন্ত পেলাম, পথ সৃষ্টি করাটাই আমাদের দায়িত্ব আমি মনে করি। তাই সাহিত্যের জন্য পথ সৃষ্টি করতে হবে। আর আমার মৌলিক কবিতার কথা যদি বলেন, আমি দীর্ঘ সময় আসলে অনুদিত কবিতার কাজ করছি, তো আমি আসলে ওইভাবে আমার নিজের মৌলিক কবিতাগুলো আমি একটু খুঁজে দিতে হবে, খুঁজে বের করতে হবে, একটু সময় লাগবে আসলে। তাহলে আপনি একটু সময় নিন, আমি শ্যামলী রায় দিদির কাছে যাচ্ছি। দিদি, তুমি তোমার কবিতা জগতে দীর্ঘদিন বিচরণ করছো সাফল্যের সাথে, সুনামের সাথে। দিদি, তোমার এই ব্যস্ত জীবন সম্পর্কে, কবিতার জীবন সম্পর্কে আমাদেরকে যদি একটু কিছু বলতে, আমাদের ভালো লাগতো। নতুন প্রজন্মকে তুমি অবশ্যই আবৃত্তির যে মাধ্যমটা, আর আরেকটা ব্যাপার আমি আসলে প্রসঙ্গক্রমে আমার মনে হলো যে আবৃত্তির কবিতা বলতে আসলে এই যে আমরা ইদানিংকার শুনি যে ব্যাপারটা, যে আবৃত্তির কবিতা, সেটা কি তুমি মনে করো যে আসলে এরকম ভিন্নধর্মী কোনো কবিতা কবিরা মাথায় সেই ব্যাপারটা নিয়ে সেরকম ভাবে লিখে বা লেখা উচিত? এই ব্যাপারে যদি তুমি একটু বলতে আমাদের। ফারজানা, প্রথমেই বলি, আবৃত্তি বলতে মানে প্রসঙ্গে বলছে তো, সেটা আমার মায়ের কাছে হাতে খড়ি। হ্যাঁ, খুব ছোটবেলায় যেরকম হয় স্কুলের সমস্ত কিছু অ্যানুয়াল ফাংশন বা সবকিছুতে। তারপর বহু বছর আমার কিন্তু এই আবৃত্তি চর্চা থেকে আমি দূরে ছিলাম। পড়াশুনো চাপ ছিল, বিয়ে হয়ে যাওয়ার পরে সংসারের যে চাপ, এ সমস্ত। তবে আমি প্রথম হচ্ছে বেসিক্যালি আমি কিন্তু নাটক মানে থিয়েটার জগতের সাথে যুক্ত। খুব বিখ্যাত আমাদের মানে মানে ভারতবর্ষে যে একটি গ্রুপ, তার সাথে আমি যুক্ত। তো আমি নাটকটাই বেশি ভালোবাসি আর কি। তা আবার কলকাতায় আসার পরে আবার আমার এতদিনে যে চাপা পড়ে থাকা যে আবৃত্তির কবিতা চর্চা, সেটা আবার আমার সুযোগ হলো আর কি, আবার বলার আর কি। তা যাই হোক, সৌভাগ্য বলতে পারো, সুযোগ পেলাম এখানে ভালো ভালো জায়গায় গেলাম, এবং দর্শক
আমার কবিতাকে পছন্দ করলো। আর আমার কোনো আবৃত্তিতে গুরু বলতে কিন্তু কেউ নেই যে যার কাছ থেকে আমি শিখে আমি আবৃত্তি করি সম্পূর্ণ নিজের ভেতর থেকে, নিষ্ঠা নিয়ে, নিজের মানে ফিলিংস থেকে আর কি, যেটা বুঝি, যেটা কোথায় কি সেটা সেইভাবে। এবং আমি যেটা তুমি প্রশ্ন করেছো, জানি না আমি কতটা ঠিক সঠিক উত্তর দিতে পারবো, তবে আমি পাঠ করতে, আমার আবৃত্তির মধ্যে তুমি দেখবে আমার কবিতা বলার মধ্যে আমি একটু পাঠ মানে করতে ভালোবাসি, যেটা ঠিক আবৃত্তি যে সুরে ছন্দে যেটা করে সাধারণত বা আগে হয়ে এসেছে বেশিরভাগই, আমি ঠিক ওইভাবে ঠিক করতে করতে মানে পারি না, বা আমি পছন্দ, আমার এটাই, আমি যেভাবে করি পাঠের মাধ্যমে আমি ঠিক এটাই পছন্দ করি, এভাবে বলি, ঠিক ওই সেভাবে আমি করতে পারি না। তো সেটাই আমি বলছি, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আমি এখন মৈত্রী ঘোষের কাছে আসছি। দিদি, তুমি তো এই, স্কুল স্কুল শিক্ষিকা। তো তোমার যে শিক্ষকতা জীবনে সাথে তোমার সাহিত্য জগৎটাকে কতটা অনুপ্রাণিত করেছে, তোমার এই সাহিত্যে আসা, কবিতা লেখা, তোমার এই শিক্ষকতা জীবনটা তোমাকে কতটা অনুপ্রাণিত করেছে? তুমি তোমার এই সাহিত্য জীবনে প্রবেশ করার ব্যাপারে যদি আমাদের সাথে একটু কিছু শেয়ার করতে। আমি কিছু বলার আগে যেটা আমি বলবো, দিদির কাছে, দিদি ফারজানা সম্পাদি, নাজ সম্পাদি, তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সাংসারিকভাবে যুক্ত, সংসারের সঙ্গে যুক্ত, সে কারণে আমাদের বোধহয় এটা সবাই হয়তো এটাকে এক্সপেক্ট করে যে মেয়েরা আগে সংসারটা সামলে নিক। ওটা ঠিক আছে, ওটা হয়তো পাশেও হবে, কিন্তু ছেলে মেয়ে হলেও সেটা বোধহয় মায়ের কাছে এক্সপেকটেশনটা তার বেশি থাকে। যে কারণে হয়তো দিদি যেটা বলেছেন, হয়তো কখনো উনি কিছু অনুবাদ করতেই বসেছেন বা লিখতে বসেছেন, এমন হয়তো এরকম পরিস্থিতি হয়েছে। এই সময় হয়তো ওনার ছেলে বা হয়তো কোনো প্রিয়জন তাকে হয়তো কোনো কথা বলেছেন, এটা বোধহয় নারী বলেই সম্ভব। তিনি আগে, সে হয়তো, আমি যতদূর আমি এটাকে একটা কি বলবো, মানে কল্পনার সঙ্গেই বলছি, যে হয়তো তিনি নিশ্চয়ই লেখালেখিটাকে সেই মুহূর্তে বন্ধ রেখে তারপর সেই কাজটা আগে করতে গেছেন, তারপর লেখালেখি এটা করতে গেছেন। কারণ আমাদের ক্ষেত্রে এই সময়টা আমাদের মনে হয়, তারাও মনে করে এবং আমাদেরও কোনো একটা জায়গায় আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এই ব্যাপারটাতে, যে আগে হয়তো আমাদেরকে এই কাজটা করতে হবে, সংসারটাকে আগে সামলে নিতে হবে, বা এই কাজটা করতে হবে। বা আমি যখন যখন টিচার হয়ে যখন আমি স্কুলে চাকরি করতে যাই, সারাদিনটা মানে তুমি জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে 10টা 5:30 এই তো স্কুল আওয়ারই চলে যায়। তো যেটা দিদি বলছিলেন, লেখালেখির টাইমটা আমাদের সত্যি রাতের বেলাতে, তখন মনে হয় যেন এটা আমাদের নিজস্ব সময়, আর এই জায়গাটায় কেউ ভাগ বসাতে পারবে না। সুতরাং সেই সময়টাই আমরা অত্যন্ত সাবলীল ভাবে হোক বা নিজের মতো করে হোক লেখালেখিটা করতে পারি। আর যেটা তুমি আমায় বলছো সেটা প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে আমার এই যুদ্ধটা সবার জন্যই সমান যদিও, কিন্তু আমার এই টাইম স্প্যানটা খুব ছোট। আমি খুব আগে ছোটবেলাতে স্কুল কলেজে টুকটাক লেখালেখি করেছি, কিন্তু সেভাবে এইভাবে আসবো বলে বা ফেসবুক বা এই জাতীয় করবো বলে সেরকম নয়। মনের মধ্যে যা অনুভূতি হতো সেটাই লেখালেখি, সেটাই আমি লিখে রেখেছি ডায়েরিতে, এরকম হয়তো হয়েছে। কিন্তু এই কি বলবো, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়াটা আমার 2019 সাল বা 20 সাল থেকেই বেশি শুরু হয়েছে। তো সেই জন্য এবং আমার দিদির সঙ্গে আমি একমত, যে আমার মনে হয়েছে যে কিছু আমাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায় যখন আমরা কোনো কিছু লিখি। আমাদের অনুভূতিটা তো একটা অবশ্যই বিশাল ব্যাপার, যে অনুভূতি যা আসে সেটাই আমরা লিখি। কারণ কবিতা সত্যি অন্তরের সঙ্গে আত্মিকতা না আসলে বুঝি কবিতা হয় না। হয়তো গান মানে শিল্পকর্মটাই হয়তো তাই, শিল্পীর মনের সাথে বা আত্মিকতা না হলে সেই শিল্পকর্মটা বোধহয় সেই জায়গায় পৌঁছাতে পারে না। সুতরাং সেই সেখান থেকে একটা দায়বদ্ধতা থেকে যায়, যে আমরা কিছু লিখি, মানুষের যদি ভালো লাগে, সেখান থেকে এক দুজনকেও যদি অনুপ্রাণিত করতে পারি, তাদেরও যদি সেই জায়গাটা ভালো লেগে তারা যদি সেটাকে অনুকরণ করতে পারে বা অনুসরণ করতে পারে,
তাহলে আমার মনে হয় যে এইটাই বেশি পাওয়া, এটাই কবির পক্ষে বা লেখক লেখিকার পক্ষে বিশাল চরম প্রাপ্তি, যে এই যে ভালো বলেছে বা তোমার এটা শুনে আমার খুব ভালো লাগলো, এটা দেখি চেষ্টা করি এটা যদি এরকম করতে পারি, ঠিক এইরকম ধরনের, এটাই বলতে পারো প্রাপ্তি। এর থেকে বেশি আর চাওয়া পাওয়া কিছু নেই, অন্তত আমি যা লেখালেখি এতে এসে যা বুঝেছি, আমার তো এটাই মনে হয়েছে। ফারজানা দি মিউট করা আছে সম্ভবত। আমি মন্তব্যটা একটু পড়ে নিচ্ছি। অরুণ হালদার লিখছেন, মৈত্রী অসাধারণ। অরুণ হালদার আবার লিখছেন যে সুপার। আর মাসুদ পারভেজ বলছেন অনিরুদ্ধ আলমের বহু মাতৃকতার কথা বিচার করে চিন্তা করি আমি ভেবে বলেছিলি তিনি মহাকবিদের কবি। অনেক বড় কমপ্লিমেন্ট অনুরোধ ভাইয়ের জন্য। চাষা হাবিব বলছেন সকল গুণী মানুষদের জন্য রইল শুভকামনা। তো আচ্ছা, আমি ঠিক প্রায় আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তার আগে আমার যে একটা প্রশ্ন মনের মধ্যে হঠাৎ করে উঠে দিল, সেটা আমি আসলে এখন আর রেখে যেতে চাচ্ছি না। আমি অনিরুদ্ধ ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে আবৃত্তির কবিতা বলতে যে কবিতাগুলো আমি জানি না ইদানিং খুব বলে অনেকেই যে আবৃত্তি কবিতা, আপনার মানে তোমার কি কোথাও মনে হয় ভাইয়া যে আসলে কবিরা ওরকম ভাবে আবৃত্তি করবে, কেউ সেটা মাথায় রেখে কবিতা লেখা আদৌ কি কখনো সম্ভব, বা এটা কতটা তোমার কি মনে হয়? আচ্ছা, আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, যে প্রশ্নটা কি এরকম যে সকল কবিতাই আবৃত্তিযোগ্য, অথবা কোন কোন বিশেষ কবিতা শুধুমাত্র আবৃত্তিযোগ্য, এটা কি এরকম আমি না ইদানিং, কেউ? হ্যাঁ ইদানিং আমাদের আমাদের মানে বাংলাদেশের কিছু বিখ্যাত কবিদের আমি যেমন কয়েকটি বই প্রকাশে দেখলাম, সেখানে হেডিংটা দেওয়া হলো যে আবৃত্তির অমুক রাইটারের আবৃত্তির কবিতা। তো এই আবৃত্তির কবিতার ব্যাপারটা আসলে আমি ঠিক মানে বুঝতে পারিনি যে আবৃত্তি করার জন্য কি আলাদা কোনো ধরনের কবিতার প্রয়োজন হয় কিনা। আসলে আবৃত্তি মানে কি, মানে অর্থাৎ আমি পাঠ করছি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বা বিশেষ যত্নের মাধ্যমে। তো আমি বিশ্বাস করি না যে মানে আবৃত্তি যোগ্য কবিতা বলে কোনো মানে বিশেষ কবিতা আছে, সব কবিতা আবৃত্তি যোগ্য। এটা আসলে নির্ভর করে যে আবৃত্তি করছেন তার তার উপরে উনি কিভাবে। যেমন অনেকে আছেন, অনেক আবৃত্তি শিল্পী, তারা একটু কি বলবো যে সমাজ বাস্তবতা নিয়ে যেসব কবিতা, বা একটু যেমন মানে অর্থাৎ সমসাময়িক জীবন যন্ত্রণা অথবা প্রতিবাদ অথবা স্লোগান, এই ধরনের কবিতা পাঠ করতে পছন্দ করেন। আমি নাম বলছি না, আমার খুব প্রিয় কয়েকজন আবৃত্তি শিল্পী আছেন, তাদের মধ্যে একজন খুব প্রিয় আবৃত্তি শিল্পী আছেন। উনি সাধারণত উনি বলেন যে আমার কবিতা, আমার গলাটা হলো প্রতিবাদ মুখর কবিতা পাঠ করার জন্য উপযোগী। এখন ওনাকে যদি বলা হয় যে প্রেমের কবিতা পাঠ করার জন্য, উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার অনেক আবৃত্তি শিল্পী আছেন যে ওনারা সাধারণত যখন কবিতা আবৃত্তি করেন তখন উনি রোমান্টিক কবিতা বা মানে প্রেমের কবিতা পাঠ করতে পছন্দ করেন। আবার কবিতার মধ্যে আবার তো ভাগ আছে, যেমন ছন্দের কবিতা আছে, গদ্য ছন্দের কবিতা আছে। যারা একটু ভালো ছন্দ জানেন, আবৃত্তি শিল্পীদের আসলে ছন্দ জানতেই হবে আমি এটা বিশ্বাস করি না, তবে যারা একটু ভালো ছন্দ জানেন তারা হয়তো ছন্দ দিয়ে যে কবিতাগুলো লেখা সেগুলো পাঠ করতে পছন্দ করে। কেননা ছন্দ না জানলে যেমন একটি কবিতা যদি 7 মাত্রা বৃত্তের হয়, তাহলে 7 মাত্রা বৃত্ত সম্পর্কে তাকে জানতে হবে। যদি 5 মাত্রা বৃত্তের হয়, তাহলে 5 মাত্রা বৃত্ত সম্পর্কে জানতে হবে। শুধু তাই না, ওই ছন্দের ধরনটা কি, যেমন 5 মাত্রা বৃত্ত খুব ধীর লয়ে চলে, তাহলে তাকে খুব ধীর লয়ে করতে হবে। এখন যদি উনি স্বরবৃত্তের ঢঙে পড়েন তাহলে হবে না। তো এই জন্য কিছু কবিতা আছে যেগুলো ছন্দে লেখা। এখন ওই আবৃত্তি শিল্পীকে ওই ছন্দ সম্পর্কে সম্যক এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো আসলে কবিতা আমার ক্ষেত্রে যেমন ঘটেছে, অনেক কবিতা আমার পড়া হতো না বা জানা হতো না,
আমি তো পড়িনি, মানে অর্থাৎ জানা হতো না যদি না আমি ওই আবৃত্তি শিল্পীর কণ্ঠে ওই কবিতাটি না শুনতাম। আবৃত্তি শিল্পীর কণ্ঠে ওই কবিতাটি শোনার পরে আকৃষ্ট হয়েছে। তার আগে কিন্তু ওই কবিতাটি আমি অনেকবার আমার চোখ এড়িয়ে গেছে, কিন্তু আমি ওই কবিতাটি পড়িনি। যখন আমি আবৃত্তি আমি শিল্পীর একটুখানি ইন্টারাপ্ট করছি, একটু অনিরুদ্ধ কথা হয়ে গেলে আমি এই যে কথাটা বললো, আমার একটা খুব অনিরুদ্ধেরই লেখা একটা খুব ভালো লাগা কবিতা আমি একটু শোনাতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো আমার খুব ভালো লাগলো। দিদি আমার একাধিক কবিতা আবৃত্তি করেছেন এবং সেই কবিতাগুলো প্রচুর ভিউ হয়েছে। আমি কৃতজ্ঞ তার প্রতি। আমি ওনার কবিতা আবৃত্তি আমি প্রচন্ড ভক্ত। তো এই জন্য এসব দিক থেকে, যেমন শ্যামলী দি কিছুক্ষণ আগে উনি বলেছেন যে আমি কবিতা আবৃত্তি পাঠ করার মতো করে পাঠ করি না, আমি পাঠ করি। আসলে কবিতা পাঠ করার অনেক ঢং রয়েছে। হ্যাঁ, তো এখন কে কিভাবে কবিতাটাকে মানে আত্মস্থ করলো, কে কিভাবে তার কণ্ঠে তুলে নিল, এবং কণ্ঠেরও একটা ব্যাপার আছে যে সবার কণ্ঠ সমান নয়, অথবা সেই যিনি আবৃত্তি করেন তিনি হয়তো ভাবছেন যে না, আমার কণ্ঠে হয়তো প্রেমের কবিতা ভালো লাগবে না, আমার কণ্ঠে হয়তো বিদ্রোহী ধরনের কবিতা বা একটু অন্য ধরনের কবিতা, যে কবিতাগুলো খুব অতিমাত্রা রোমান্টিক না, সেগুলো আমার হয়তো ভালো লাগবে। তো আমি আসলে বিশ্বাস করি না যে আবৃত্তিযোগ্য কবিতা বলে কোনো কবিতা আছে। সব কবিতাই আবৃত্তিযোগ্য। এটা আসলে নির্ভর করে ওই আবৃত্তি শিল্পীর উপরে। এটা আমার দৃঢ় বিশ্বাস। হয়তো আমার সাথে অনেকে দ্বিমত করতে পারে। আমি অবশ্যই অনিরুদ্ধ আলম ভাইয়ের সাথে একেবারেই একমত। আমার কাছে তাই মনে হয় যে কবিরা কখনো লিখার সময় ওটা মাথায় নিয়ে লিখে না যে এটা কেউ আবৃত্তি করবে অথবা করবে না। তো আমি যেটা শ্যামলী দিদির কাছে যাচ্ছি, দিদি একটু আগে বলেছেন যে অনিরুদ্ধ ভাইয়ের একটি কবিতা আপনি আবৃত্তি করতে চাচ্ছেন। আপনি হ্যাঁ, সবার প্রিয় অনিরুদ্ধর একটি কবিতা পাঠ করছি, ময়ূরপঙ্খী। জীবন কি পর্যটন নামের নাগরদোলা? ভ্রমণে ভ্রমণে থাকি, তবুও পাঁশুটে বিভ্রমের দৌরাত্মে হাতে ছুঁয়ে দেখা হলো না ৬০ গম্বুজ মসজিদের ছায়া, ডাহকের ফেলে যাওয়া পালক, কাশফুলের কৈশোর, মহানন্দার ঢেউ বিলাসিতা, ঝিনুকের বুকে আধেক লীন বালি, পরিণামহীন এক ফালি অপূর্ণতা বুকের পকেটে নিয়ে ঘুরি সারা বেলা। যেন খেলাঘরের বাল খিল্লে গড়ে একটি গরুর গাড়িতে চেপে কোথাও চলেছি হারিয়ে যাওয়া সুরম্য চিত্রনাট্যের খোঁজে। শতাব্দী জুড়ে অকাট্য শীতের রাত, সব্যসাচী গোয়েন্দার দক্ষতা নিয়ে পিছু লেগেছে গঙ্গা থেকে ভলগা পর্যন্ত। অচেনা এক উলুপি তার রমণীয় পরাংমুখতা দিয়ে আমাকে কোন আন্তরিকতায় আগলে রাখে সকাল বিকাল। জিরাফের মতো উঁচু গলা অবনত করে বহুরূপী দুর্ভাগ্য কেন যেন কখনো সখনো কানে কানে সৌভাগ্যের পূর্বাভাস গাইতে থাকে। আর আমিও কোনো অবসরের ফাঁকে ইবনে বতুতা কিংবা মার্কোপোলোর আদর্শে নিবেদিত আনুপাতিক ঘুমের ময়না তদন্ত কুড়াতে আলপটকা বেরিয়ে পড়লাম পোর খাওয়া নাবিকের মুখ সেঁটে। নিরঙ্কুশ ময়ূরপঙ্খী নায়ে চেপে এক বন্দর থেকে আরেক বন্দরে রেখে আসি আমার ব্যাকুলতার বর্ণাঢ্য পরিজন পদচিহ্নগুলোকে। জলের জলসাঘরে জলপরি, তুমিও কি এমন ভাবে ভালো লাগার তরঙ্গ খুলে দেয়ালে দেয়ালে সাজিয়ে রাখো রূপলী পদ্মের অনার্যতা? ধন্যবাদ। কি শব্দ চয়ন! এটাই বলছি, অনিরুদ্ধে লেখা অসাধারণ শব্দ চয়ন থাকে ভাইয়ার কবিতায়, এবং খুব সহজে চিত্রকল্প ফুটিয়ে তোলাটা অনেক মানে একেবারে সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। বেশ কয়েকবার কবিতা পড়লে তারপর বোঝা যায় যে ভাইয়া আসলে
কি বোঝাতে চেয়েছেন। তো এটা আসলে ওনাকে একটা ব্যতিক্রম জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে এবং খুবই ভালো লাগে। অন্যরকম এক ধরনের উপস্থাপনা এবং অন্য ধরনের একটা মাদকতার কবিতার সৃষ্টি হয়। আহ কিছুক্ষণ আগে অনিরুদ্ধ ভাইয়া আমাকে আমার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাতে বলেছিলেন। তো আমি হাতের কাছে সেরকম কোনো মানে আমার প্রস্তুতি ছিল না। তো আমি একটা কবিতা একটু বর্ষাকে নিয়ে লিখা, ঠিক বর্ষা নয়, বর্ষায় আহ এখানে উপস্থিত আছি। তো ঠিক আছে, আমি একটু শোনাচ্ছি। আবু ছায়া কবিতার নাম। অফুরান প্রাণ জ্বালা সবুজের সমারোহ, প্রকৃতি মিলেছে খেলায়, চারিদিকে আনন্দ। বৃষ্টি স্নাত হয়েছে এই প্রথম বেলা, হারিয়েছে দিবাকর তবু আলোর মেলা। ঝড় ধারা সারাদিন তাল মিলে ঝরে পড়ে, বাতাস বাতাস ছন্দ হারায় এলো ছিলে। সব ধুলো মুছে যায় জলের উপর জল পড়ে। খেয়ে থাকি বন্ধ চোখে কিশোর বেলার পাশে বসে। ভিজে যায় ছেঁড়া পাল, ভিজে যায় নদী, অতীতটা যেন আজ আদো ডোবা ছবি। প্রাণরতা যৌবনা নিম্নভূমির জলে, ভেজা গ্রামগুলো হারানো পথিক খোঁজে। চারিদিকে চুপচাপ, ভিজে সব একাকার, ভিজে ভিজে স্মৃতি খুঁজি। এ কেমন হাহাকার, হৃদয়ের আয়নাটা ঘাড় যা দ্বারকা। ধন্যবাদ দিদি। আমি জানি না আমার কবিতা তোমাদের কেমন লেগেছে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। যদি আমার কবিতা সম্পর্কে তোমরা কেউ কিছু বলতে চাও এবং শেষ পর্যায়ে যেহেতু এসেছি, আমরা বিদায় নেব, তার আগে তোমাদের মন্তব্য সহ আমার কবিতা নিয়ে তোমরা কিছু বললে ভালো লাগবে। তো প্রথম আমি মৈত্রী দিদির কাছে আসি। দিদি, তোমার কাছ থেকে এখন শুরু করি, তুমি বলো। আমি একটু আগেই তুমি নিজেই বলে দিলে, আর একটু আগেই আমি এখনই বলতে যাচ্ছিলাম যে ফারজানা দিদির কবিতা না শুনে কিন্তু আমি যাচ্ছি না, সেটা বলতে যাচ্ছি, তা করতে তুমি শুনিয়েছো। তো সেটা একদম সত্যি বর্ষা নিয়ে কবিতাগুলো একটা অদ্ভুত, মনের সঙ্গে কেমন যেন একটা সম্পর্ক, না অদ্ভুত। সবাই যারাই যে কবিতাগুলোই আমি শুনলাম এখনো পর্যন্ত বর্ষা নিয়ে, তো অদ্ভুত ভাবে একটা ভালো লাগা। আর তুমি সঞ্চালিকা একদিকে, একদিকে এত সুন্দর পাঠ, তার সঙ্গে লেখা, সবকিছুর মিলমিশ না একসাথে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে দিদি। খুব ভালো লাগলো, ভাগ্যিস তুমি শোনালে, তোমার কবিতা আমার ভালো লাগলো, শোনা গেল, এটা যে মানে এই প্রোগ্রামের মধ্যে শুনতে পেলাম। আর এই সঙ্গে তোমায় আমি বলে রাখি যে এই প্রোগ্রামে তো শুনলামই, আরো তোমার কবিতা শোনার আমার প্রচন্ড আগ্রহ রয়ে গেল। তুমি অবশ্যই পরবর্তীতে, আমি চাইবো যে তোমার কবিতা আমি আবার শুনি, তুমি কিন্তু সেই সুযোগটা আমায় করে দেবে। অবশ্যই, ধন্যবাদ দিদি। আর তুমি, আমরা যেহেতু বিদায় নিব, তোমার যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু মূল্যায়ন থাকে একটু ছোট করে যদি বলো। আমায় আমায় বলছো? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ, তোমাকে বলছি, কারণ আচ্ছা। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। আমরা একজন কিন্তু একজন করে আমরা কিছুটা অনুষ্ঠান সম্পর্কে বলে আমরা বিদায় নেব। কিন্তু ফারজানা নাজ সম্পাদির একটা কবিতা আমাদের আটকে গেল, আমরা তো ওনার কণ্ঠে সেই কবিতাটা শুনতে পেলাম না। দিদি, কি সম্ভব হবে সেই সময়টা কি আমরা পাবো? দিদির একটা ছোট্ট একটা কবিতা শোনার, ফারজানা দি, হ্যাঁ তুমি হ্যাঁ, কি আমি অনুমতি যখন দেবে? আমি যখন অবশ্যই বিদায় নেওয়ার জন্য যখন হ্যাঁ, সম্পাদির কাছে আসবো, তখন অবশ্যই হ্যাঁ। সম্পাদি তার কবিতাটা পড়ে তারপরে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবেন। আচ্ছা, আমি সবার প্রথমে যেটা ছোট্ট করে বলার জন্য, যে আমার ভীষণ ঘরোয়া মনে হলো, আমি মনেই হলো না যে এখানে কেউ, সবাই আলাদা আলাদা কেউ বলে আমার মনে হলো না। নিজের দিদি দাদা সবার সঙ্গে একসঙ্গে যেমন ঘরে বসে বিকেল বেলাতে সবাই আড্ডা দেয় চায়ের সঙ্গে, সেরকমই একটা অদ্ভুত আড্ডার একটা পরিবেশ বলে আমার মনে হয়েছে। কখনোই আমার নিজেকে আলাদা কোনো কিছু বলে মনেই হয়নি, যে কারণে আমার ভীষণ ভালো লাগলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দাদা, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই, তুমি এই সুযোগটা করে দিয়েছো বলেই বোধহয় এত গুণী মানুষদের সঙ্গে একাত্ম হতে পারলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে।
ভবিষ্যতে এই সমস্ত মানুষ যারা নিয়ে আমার সামনে রয়েছেন তাদের সঙ্গে যাতে করে আরো সম্পর্ক এবং তাদের লেখালেখি মাধ্যমে আমরা আরো বেশি তার সম্পর্কে জানতে পারি, সেই ব্যাপারটা যাতে ঘটতে পারে আমি চাইবো সকলের কাছে সেই সুযোগটা যেন আমাকে দেয় সবাই, সেটাই সবার কাছে অনুরোধ রাখবো। শ্যামলীদি, শম্পাদি এবং অনন্যা, তোমাকেও বলছি তোমার কবিতা ভীষণভাবে ভালো লেগেছে, সেই কারণে আশা করি এখন ফেসবুকের যুগে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট গেলে সবাই অ্যাকসেপ্ট করবে এবং সবার কবিতা পড়ার সুযোগ আমি পাবো অবশ্যই। এবং এই ধরনের অনুষ্ঠান অনিরুদ্ধদা, তুমি যদি আবার কোনো অনুষ্ঠান এরকম করো সেখানে এইভাবে লাইভে অংশগ্রহণ করি না করি থেকে অবশ্যই সবার সঙ্গে আবার একা মানে এই আনন্দটা ভাগ করে নিতে চাই। সেই জন্য তোমার কাছে অনুরোধ, এই প্রোগ্রাম তুমি যেন আবার ভবিষ্যতে রেখো। আচ্ছা, আমি একটু যোগ করতে চাই উপস্থাপিকার অনুমতি ক্রমে। এটা হলো ফারজানার সম্পর কাছ থেকে অবশ্যই কবিতা শুনবো, আমরা অতীতে মানে আগ্রহে অপেক্ষা করছি। আর আমি মাহফুজা অনন্যাকে একটু অনুরোধ করবো, এটা আমার পক্ষ থেকে অনুরোধ, তার কাছ থেকে একটা কবিতা শুনবো এবং তার কবিতা শুনেই আমরা আজকের বিদায় নিব। তাহলে মাহফুজা অনন্যা, আপনি তাহলে আমাদেরকে একটা কবিতা পাঠ করে আমাদের অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো সেটা একটু জানাবেন। ধন্যবাদ। আমি আসলে খুব ভালো বলতে পারি না, যেমন মৈত্রী ঘোষ সুন্দর করে বলেন, ফারজানা নাজ চম্পা বলেন, শ্যামলী রায় সুন্দর কথা বলেন, অনিরুদ্ধ আলমও বলেন, এবং উপস্থাপক ফারজানা ফেরদৌসও খুব সুন্দর বলেন। সেক্ষেত্রে আমার কবিতা পড়াতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার খুবই ভালো লাগছে আরেকটি কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন যে কবিতাটি পড়ব, কবিতার নাম হচ্ছে সপ্তম স্বর্গে উড়াই। নির্বোধের অক্ষম চাতুরী কাটতে চাই জাত, স্বধর্মে প্রচার করে সুকুমার কলা। অপবাদে অবিচল আমি, তিরস্কারে শক্ত আঁশ কাঠ। আমাকে চিরতে পারে কার আছে এমন উত্তম ফলা? নাট্যশালে দর্শকের সারিতে কে আছে এমন সভ্য দর্শক? মুখোশ পোশাকি ছাড়া কে আছে মানব? কৌতূহলে কেউ কেউ হাততালি দেয়, ভোগ সুখে কেউ কেউ গভীর করে রাত। লালসা লুকিয়ে কেউ সাজে বাহাদুর, মানুষের আড়ালে দেখি মুখোশ দানব। সামনের সুদৃশ্য আসনে কিছু বিনিবেতনের শিল্পী নড়ে চড়ে, দেয় হাততালি। সুযোগে তারাও সাজে মহাদেব দেবী, আমি দেখেও না দেখি তাদের নাট্যাভিনয়। একাকী বসে সপ্তম স্বর্গে উড়াই কল্পনার ঘোড়া, বেদনার কাগজে জীবন পড়ে থাকে, জীবনের কাছে জীবন রয় সবটুকু খালি। ধন্যবাদ আবারও সবাইকে। ধন্যবাদ। আমি শ্যামলী রায় দিদির কাছে বলছি যে আমাদের অনুষ্ঠানটা তো প্রায় শেষ। তোমার কেমন লাগলো আমাদের অনুষ্ঠান একটু সংক্ষেপে বলে আমি তারপরে ফারজানা সম্পাদক আপনার কাছে যাব। আমাকে বলতে হবে? অনিরুদ্ধের মানে আসর সবসময় ভীষণই আন্তরিক এবং ঘরোয়া হয়। আজকেও ঠিক তাই হলো। আমার ড্রয়িং রুমে যেন বসে সবাই আড্ডা দিলাম। হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, সত্যি বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার ড্রয়িং রুমে তোমরা সকলে এসেছো এবং বসে আড্ডা হলো। এত ঘরোয়া, এত আন্তরিক, ভীষণ ভালো লাগলো। ভবিষ্যতেও এমন অনুষ্ঠানের জন্য শুভকামনা জানাই আগে থেকেই। আর সবার উপস্থাপনা ভীষণ ভালো, সঞ্চালিকাও খুবই ভালো আবৃত্তি পাঠ করেছো, আবৃত্তি করলে খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি। আমি এখন আসছি যে অনেকক্ষণ ধরে সবাই আপনাকে খুব বেশি করে চাচ্ছে যে আপনি আপনার স্বরচিত একটি কবিতা, মৌলিক কবিতা পড়বেন। ফারজানা নাজ শম্পা, আপনি প্লিজ আমাদেরকে একটু আপনার একটা কবিতা পড়ে শোনাবেন এবং আমাদের কবিতা সাথে সাথে আমাদের অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো আপনি একটু আমাদের জানাবেন, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। তো
আপনি শুরু করুন প্লিজ। এত গুণীজনদের মাঝে মানে সাহিত্যের আলোদের মাঝে আমি কিছু বলতে পারাটা আমার খুব, আমি আসলে ব্যক্তিগতভাবে খুব কম লিখেছি। হ্যাঁ, সেটাই চেষ্টা করছি বলার। অনেক আগে লেখা কবিতাটা আমার। অনুষ্ঠানের আয়োজন তো অসাধারণ। এই কবিতাটা আবৃত্তি করার আগে যেটা বলি, অনুষ্ঠানের আয়োজন অসাধারণ, এবং নেটওয়ার্ক 71-এর রূপকার, যিনি যে আমার সমকালীন কথা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক অনিরুদ্ধ আলম ভাই সবসময় আমাদেরকে একটি আলোর আলোর জালে জড়িয়ে ফেলেন, সেটা সাহিত্যের আলো। আমরা একসাথে আলোকিত হই, আমরা চিনি, সবাইকে জানি, প্রাণিত হই, বারবার ধ্বনিত হই আশার আলোকে। সবাইকে অনেক ধন্যবাদ। আসলে শ্যামলী রায় দিদিকে পেলাম, মৈত্রী দিদিকে পেলাম, মৈত্রী ঘোষের অসাধারণ কবিতাটা শুনলাম নারী অধিকার বিষয়ে, যেখানে উনি অল্প ভাষায় অসাধারণ শব্দ চয়নে নারীর প্রতি নির্যাতনের যে প্রতিচ্ছবিটা তুলে ধরলেন, যেটা এখনো বিরাজমান, যেটা সভ্যতার প্রশ্ন হয়ে এখনো আমাদের কাছে আছে, এবং আমরা আসলেই সভ্য কিনা যে প্রশ্নটা তুলে উঠে যখন নারীর প্রতি অবমাননা হয়, সেই চিত্রটাই উনি তুলে ধরলেন। সভ্যতার অসম্পূর্ণতা বলি, নারী নির্যাতনকে আমি বলি সভ্যতার অসম্পূর্ণতা, কারণ নারী পুরুষ নির্বিশেষে সমন্বয় তো সভ্যতা। তাই সভ্যতার অসম্পূর্ণতা হিসেবে নারী নির্যাতন বিষয়টি বারবার তুলে ধরা দরকার, নারী পুরুষ সবারই। উনি তুলে ধরেছেন। অনন্যা কবিতায় সবসময় অনন্যা, তাই তাকে নতুন করে আর বলার কিছু নাই। অসাধারণ কবিতা। শ্যামলী দিদি, আপনার কবিতা শুনলে মনে হয় যে, আমি যেটা বললাম না, আপনি ড্রয়িং রুমে বসে আছেন, আমার মনে হয় আপনি পাশে বসে আছেন, এবং আপনার কবিতা, আপনার প্রথম অসাধারণ কোনো শব্দ তুলে ধরছে। ফারজানা আপা, আপনি তো অসাধারণ সঞ্চালনা করছিলেন, এবং কবিতার মাধ্যমে আপনি প্রকৃতিকে খুঁজে পেলাম, শ্রাবণের প্রকৃতিকে, সেই নীল প্রকৃতিকে, যে বাংলার প্রকৃতিকে আমি অনেক দিন দেখি না, যে নীল বর্ষাকে আমি অনেক দিন মানে দীর্ঘ 1 যুগের বেশি সময় প্রবাসে থেকে মিস করি, সেই প্রকৃতিকে আপনি পাইয়ে দিলেন, সেই প্রকৃতির নীল শোভাকে। শুভেচ্ছা সবাইকে। আমি আমার নিজের কবিতাগুলো আমি আসলে পড়তে আসলে সংকোচ বোধ করি, কারণ সেটা হয় কিনা কবিতা আমি জানি না, আমি লিখি আর কি। পড়ছি, একটা পাঠ করছি। আমার কবিতার শিরোনাম হচ্ছে বিরাজমান আমি। আমি মেঘ গলানো আলো ছায়া, আমি শব্দভেদী ভীরু মায়া, আমি কাপন ধরা জল কাজল স্পর্শ, আমি জল ছোঁয়া চোখে এক বিমর্ষ, আমি ভাতের ফ্যানের ভরাট গন্ধ, আমি ক্ষুধার আঁধারে শব্দ বন্ধ, আমি বিকেলে রোদের গধূলি স্বপ্ন, আমি কপটা চারে ভীষণ ভগ্ন, আমি বৃষ্টি রাতের বেসামাল জল, আমি সূর্যোদয়ের আশার কমল, আমি মর্মভেদী উল্লাস হাসি, আমি বারবার ভেঙে তবু ভালোবাসি, আমি বাধ্য নিরস স্মৃতি বিমূঢ়, আমি বেকার কালে সুবোধ দুপুর, আমি প্রাগৈতিহাসিক যাযাবর ঘৃণা, আমি কাল স্রোতে হারানো তাল মহাবীণা, আমি ধার করা চাপা হাসি কান্না, আমি স্বপ্ন লোকের হিরে পান্না, আমি প্রেয়সীর ছেঁড়া কবিতার পাতা, আমি বিবাগী প্রেমিকের নুয়ে পড়া মাথা, আমি ফেরারি বসন্তের লুকোচুরি ছল, আমি তুষার শীতল ধূসর দখল, আমি শিশুটির কোনো খিলখিলে হাসি, আমি কিংশুক রোদে বেসুরা বাসি, আমি সমকালের সরস আধুনিকতা, আমি খুঁজে বেড়াই মানবতা, আমি আকুল হয়ে দিনের শেষে তোমায় ডাকছি পৃথিবী, আসবি কি এসে? ধন্যবাদ। অসাধারণ কবিতা দিদি, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ, ভীষণ সুন্দর। চেষ্টা করছি মাত্র। খুব সুন্দর। আমি খুব সুন্দর। অনিরুদ্ধ ভাইয়ের কাছে আসার আগে আমি সর্বশেষ মন্তব্যগুলো একটু পড়ে নিচ্ছি। শাহনাজ ইয়াসমিন লিখেছেন, অনিরুদ্ধ ভাই আরো একটি কবিতা শুনতে চাই। অরিজিৎ ঘোষ বলেছেন, কবি অনন্যা, খুব সুন্দর কবিতা। পথিক চৌধুরী লিখেছেন, অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশরাফুল মান্নান লিখেছেন, অনিরুদ্ধ সহ সবাইকে শুভেচ্ছা। অরুণ হালদার লিখেছেন, মৈত্রী, কংগ্রেচুলেশন ইউ। অরিজিৎ ঘোষ লিখেছেন, সবার জন্য অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। শাহনাজ মিন্টু, উনি লিখেছেন অসাধারণ। এই ছিল আমাদের সর্বশেষ মন্তব্যগুলো, এবং সর্বশেষে আমি আসছি অনিরুদ্ধ ভাইয়ের কাছে, যে আমাদের অনুষ্ঠানটি আমরা এখনই শেষ করব, তার আগে আপনার মন্তব্যটি শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনিরুদ্ধ ভাইয়া। আমি একটু আজকের উপস্থাপিকা উনি খুব সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন, খুব আকর্ষণীয় ভাবে।
এবং খুব গোছানো এবং পরিপাটি। তাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি, জানাচ্ছি। এবং সেই সঙ্গে তার একটি স্নিগ্ধ লাবণ্য ঘটিত কবিতা শুনলাম, খুব ভালো লাগলো। তার কবিতার কিছু শব্দ যেরকম ভেজা গ্রাম, হারানো পথিক, হৃদয়ের আয়না, এইসব সুন্দর ছোট ছোট চিত্রকল্পগুলো মানে বেশ আমার মনে দোলা দিয়ে গেল। তো তাকে অশেষ ধন্যবাদ। আর আর আজকে যারা অংশগ্রহণ করেছেন, আম, কবিতা পাঠ করেছেন, তো আসলে মনে হচ্ছে যেন আবৃত্তি শিল্পী শ্যামলী রায়ের কথাই মানে কথা সূত্র ধরেই বলতে হয় যে আমরা যেন একটা চায়ের আড্ডায় বসেছি, কথা বলছি, কবিতা শুনছি, হ্যাঁ, মতামত বিনিময় করছি। মাহফুজা আনোয়ার খুব সুন্দরভাবে তার কবিতা সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন। তার কবিতাগুলো অসাধারণ, আমি আগেই বলেছি। ফারজানা শম্পা উনি অনুবাদগুলো উনি করে যাচ্ছেন এবং তার আমরা তার কাজের সম্পর্কে জানতে পারলাম। হুম। তো এই অনুষ্ঠানের ওসিলায় আমরা জানতে পারলাম যে ফারজানা শম্পা যে এই কানাডার সাম্প্রতিক সাহিত্য নিয়ে উনি যে আহ একটি মানে কি বলবো খুব প্রশংসনীয় উদ্যোগের সাথে উনি জড়িত। এটা কারণ আমরা তো আসলে এই করোনার সময় যেটা হয় যে মাহফুজা আনোয়ার বলেছেন যে আমরা আসলে করোনা চলে গেলে সবাই একত্রিত বসবো, সকলের কবিতা নিয়ে ধরে ধরে পড়বো আর কি, মানে স্পর্শ করে পড়বো। তা এখন তো আহ আমরা তো বিশেষ করে আমি এবং ফারজানা সব অনেক দূরে থাকি। আসলে চাইলেই আমরা সকলের কবিতার বই সংগ্রহ করে পড়তে পারি না, বা কবিতা লেখকদের বই সংগ্রহ করে পড়তে পারি না, আমাদের অনেক কষ্ট করতে হয়। কেউ যদি আসে কানাডায় তখন হয়তো বলে রাখতে হয় যে অমুকের বই যদি সে যদি আসে সঙ্গে করে নিয়ে আসে। তো যাই হোক, করোনা তাড়াতাড়ি চলে যাক এবং আমরা আহ আমরা আরো বেশি বেশি তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখি, করোনা কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের একটি নেগেটিভ এবং পজিটিভ দিক থাকে। করোনা যে সবগুলো নেগেটিভ দিক আমি দেখি না, পজিটিভ দিক। করোনা যদি না থাকতো তাহলে এই যে আমরা যে লাইভ করছি একত্রিত হয়ে, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এই উদ্যোগটা হয়তো মাথায় আসতো না, অন্তত আমার মাথায় আসতো না। এটা আমি হলফ করে বলতে পারি। তা কেননা যেহেতু লকডাউন চলেছে এবং চলছে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং আমরাও এখানে দীর্ঘদিন লকডাউন মানে কি বলবো উপভোগ্য করে তুলেছে এইসব প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন অনলাইন প্রোগ্রামের মাধ্যমে, ডিজিটাল প্রোগ্রামের মাধ্যমে। তো শ্যামলী রায়কে অশেষ ধন্যবাদ তার সুন্দর আবৃত্তির জন্য, মৈত্রী ঘোষ কে তার সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালো লাগা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন। আমরা আশা করি পরবর্তীতে আমরা আরো এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হবে এবং আমরা একত্রিত হব এবং কবিতা নিয়ে আড্ডা দিব। এই ছিল আমার আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমার মতামত। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ সময় পার করে এসেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা এত সময় পার করে এসেছি, আমরা আসলে কেউ বুঝতেই পারিনি। আমরা এত সুন্দর একটা গল্পের মধ্যে ছিলাম এবং আমাদেরকে যারা সঙ্গ দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে শেষ পর্যন্ত আছেন, ধৈর্য ধরে আমাদেরকে শুনেছেন। আমাদের সম্মানিত অতিথিদের আপনাদের বিভিন্ন মন্তব্য দিয়ে আপনারা আমাদেরকে সহায়তা করেছেন, তাদেরকে সমৃদ্ধ করেছেন, সম্মানিত করেছেন। আহ আজ এই পর্যন্তই আমরা আবার হয়তো কখনো কোনোদিন নেটওয়ার্ক 71 আবার আপনাদেরকে এভাবেই বারবার করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিবে, তাদের সাহিত্য অঙ্গনে তাদের বিচরণ কিভাবে তারা যার যার প্রতিষ্ঠিত, যার যা যায় সে সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করবে। আশা করি আপনারা সবসময় নেটওয়ার্ক 71 এর সাথে থাকবেন এবং ধৈর্য ধরে আমাদেরকে উপভোগ করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই